হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো হচ্ছে? 5-7 দিন কি? ভালো আছি। গুড ইভিনিং। হ্যাঁ। আহ, শুরু করি, সবাই রেডি? হ্যাঁ, ওই ফারজানা বললো কালকে সমস্যা, কি সমস্যা? 2 একজন হাত হ্যান্ড রাইজ করছে কেন বলো তো? দাও দাও, পারমিশন দাও। ও, আই এম ফাইন। মিতালি, ভালো আছি সবাই, থ্যাংক ইউ। খুশি, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার, কেমন আছেন? জি আলাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি আলাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। প্রশ্নটা বলেন। স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, বুঝছি, এগুলোই বলবেন। হ্যাঁ, তাহলে বিষয় হচ্ছে কি আজকে? বিষয় হলো লেকচার 6, উপসর্গ, অনুসর্গ বা কর্ম প্রবচনের শব্দ এবং কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। স্টপ কমেন্ট, হ্যাঁ, যারা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পড়াশোনা করতে হবে আর কি। হ্যাঁ, আর আমি চেষ্টা করি একটু ব্যতিক্রম কিভাবে করা যায়, ব্যতিক্রম ভাবে কিভাবে পড়া যায় সেই জিনিসটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আজকে উপসর্গ থেকে আমরা যে জিনিসগুলো শিখবো, আজকে মূলত এই টপিকটা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, এখান থেকে বেশি প্রশ্ন আসে। অনুসর্গ বা কর্মপ্রবচনের শব্দ খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে তেমন কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই, তবে পড়বো আমরা। আর এখান থেকে কাল এবং কাল পুরুষ যে জায়গাগুলো আছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখবো। তবে আমাদের মূল টপিক হচ্ছে আজকে উপসর্গ। চলেন উপসর্গ পড়ি। উপসর্গ ইংরেজি কি সবাই লেখেন তো, কাজ করে না কেন? উপসর্গের ইংরেজি কি? কি করবো? সাবজেক্ট, তারপর ভার্ব। হ্যাঁ, এটা তারপর কই সাবজেক্ট ভার্ব কাজ করে না, আরে কাজ করছে তখন। ভার্ব কাজ করে। হ্যাঁ, উপসর্গের ইংরেজি কি? উপসর্গের ইংরেজি, উপসর্গের ইংরেজি কি? সাউন্ড ঠিক আছে? প্রিফিক্স, প্রিফিক্স, প্রিফিক্স হচ্ছে উপসর্গের ইংরেজি। হ্যাঁ, গতকাল কে সুস্থ হয়ে গেছিল? ওরা কারে কোন অসুস্থ বানায় দেয় ঠিক নাই, এই যে ওদের কেরামতি সব। হ্যাঁ, এসব হচ্ছে ওদের কেরামতি। ধরেন হচ্ছে যখন এই ক্লাস জট টট লেগে যায় তখন কারো অসুস্থ বানায় দেয় আর কি, ইচ্ছা করে। অনেকেই অসুস্থ তো হয়ে যায়, আবার অনেকেই অনেকেই অসুস্থ বানায় দেয়। এটা একটা ভালো বুদ্ধি আর কি। হ্যাঁ, পৃথিবী একটা, মাঝে মাঝে বলি আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওই যে আলোচনা না যাই। উম পৃথিবী একটা রঙ্গমঞ্চ, বাংলাদেশ তার হেড অফিস। হ্যাঁ, ওরা আমার বিপক্ষে লাগবে কি, লাগিয়ে তো পারবে না। ওকে, তাহলে উপসর্গ। উপসর্গ লেখেন। যে সকল
অর্থহীন, অব্যয়সূচক শব্দাংশ। যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে, কোন শব্দের পূর্বে বসে, কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। হ্যাঁ হ্যাঁ, যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। তাহলে এটা হচ্ছে উপসর্গের সংজ্ঞা। এমসিকিউ পরীক্ষায়, গোল্লা ভরাট পরীক্ষায় উপসর্গের সংজ্ঞা তো আসবে না। হ্যাঁ, মনীষা কি বলতে চায়? এমসিকিউ গোল্লা ভরাট পরীক্ষায় উপসর্গের সংজ্ঞা আসবে না, কিন্তু এখান থেকে কিছু ক্লু আছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা আসবে। সেগুলো কি? যে সকল অর্থহীন অব্যয়সূচক শব্দাংশ, প্রথমেই যে অর্থহীন, পরীক্ষায় আসবে নিচের কোনটির নিজস্ব অর্থ নাই, নিচের কোনটির নিজস্ব অর্থ নাই, অর্থ নাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ওই যে হচ্ছে এস আলম স্যার পড়াইছিল শব্দের শ্রেণী বিভাগ, হ্যাঁ, উনি কিছু শব্দের বিদেশি শব্দগুলোর হচ্ছে ছন্দ আকারে বলে দিছিল এবং ওগুলো বলছিল যে শীটে দেওয়ার জন্য, কিন্তু ওগুলো এখনো শীটে দেওয়া হয় নাই। আচ্ছা, আপনাদের এই সার্ভিস সংক্রান্ত মানে এই সংক্রান্ত যত প্রশ্ন আছে এগুলো ক্লাসের পরে ওই যে যারা অথরিটি আছে সার্ভিসের তারা কথা বলবে আজকে। হ্যাঁ, আমাকে বলে দিয়েছে স্যার স্যার আমি যে ক্লাস শেষে এই সমস্ত অফিসে বিষয়, এটা তো আমি যা বলতে পারবো না যে ওরা কি করছে না করছে, যে দেওয়ার কথা ছিল কেন দেয় নাই বা কি দেওয়ার কথা ছিল, এগুলো ওরা উত্তর দিতে পারবে। আমাকে যদি প্রশ্ন করেন উপসর্গ নিয়ে, আমি উত্তর দিতে পারবো উপসর্গ নিয়ে। স্যার আপনি একটু বলে দিয়েন তাহলে ভালো হবে। হ্যাঁ, বলে দিব, যে কথা বলবে আমার বলে দিছে আজকে ঢোকার সময় ক্লাসরুমে, বলছে স্যার ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলবে যে সার্ভিসে যারা আছে। ওকে ধন্যবাদ স্যার। ওকে, তাহলে কাম টু দ্য পয়েন্ট। যে সকল অর্থহীন উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, মাঝে মাঝে পরীক্ষায় আসে নিচের কোনটির নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্যকে অর্থ প্রদান করতে পারে। মাঝে মাঝে পরীক্ষায় আসে যে নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, নিজের কোনো অর্থ নাই। অর্থদ্যোতকতা মানে হচ্ছে অন্যকে অর্থ প্রদান করার ক্ষমতা। নিজের কোনো অর্থ নাই, উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে তাকে অর্থ প্রদান করতে পারে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পাইলাম উপসর্গের, সেটা কি? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই বা অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে, অন্যকে অর্থ প্রদান করার ক্ষমতা। এইগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। এগুলোর অব্যয়, ব্যয় বা পরিবর্তন নাই কোন শব্দের পূর্বে বসে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি করে উপসর্গ কোথায় বসে? উপসর্গ হচ্ছে শব্দের পূর্ব বসে, এটা একটা উপসর্গ বৈশিষ্ট্য। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে। একবার পরীক্ষা আসছে যে উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি। উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে আর প্রত্যয় হচ্ছে শব্দের পরে বসে, পরে। আরেকটা কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, এটা গুরুত্বপূর্ণ। উপসর্গের প্রথম এবং 1 নাম্বার কাজ হচ্ছে এটা, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। অর্থাৎ একটা নতুন শব্দ তৈরি করবে এবং আগের যে অর্থ ছিল সেই অর্থটা পরিবর্তন করে ফেলবে। আগের যে অর্থ ছিল সেই অর্থ কি করবে? পরিবর্তন করে ফেলবে। এটা হচ্ছে উপসর্গের প্রধান কাজ। পরীক্ষায় মাঝে মাঝে আসে নিচের কোনটি উপসর্গের কাজ, নিচের কোনটি উপসর্গের কাজ বা প্রধান কাজ, এরকম থাকতে পারে। তো উপসর্গের প্রধান কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ তৈরি করা, নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। অর্থাৎ আগে যে অর্থ ছিল সেই অর্থ উপসর্গ বসার পরে থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি, চলেন। ধরেন আমরা একটা শব্দ নিলাম, শব্দের নাম হচ্ছে হার। উপরে যে সংজ্ঞা লিখলাম সংজ্ঞার সাথে মিলাই। একটা শব্দ নিলাম, শব্দের নাম হলো
হার হার, হ্যাঁ মানে বুঝবেন। তাহলে ক উপসর্গ সামনে বসে পড়তে পিছনে মানে বুঝলাম না, মানে বুঝলেন। একটা শব্দ নিলাম, শব্দের নাম হচ্ছে হার। এই হার, হারের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে গলার মালা, আরেকটা অর্থ হচ্ছে পরাজয়, আরেকটা অর্থ হচ্ছে অনুপাত, শতকরা হার আমরা বলি না, হ্যাঁ। তাহলে গলার মালা, পরাজয় বা অনুপাত, এই হারের অর্থ। যদি তার সামনে আমরা উপসর্গ বসাই দেই, উপসর্গ, যেন আমরা যদি বলি যে বি একটা উপসর্গ বসাই দিলাম, তাহলে একটা নতুন শব্দ তৈরি হলো। আগে ছিল হার উপসর্গ, বিও একটা উপসর্গ, কি উপসর্গ সেটা একটু পরেই দেখবো। তাহলে এই বি এর পরে হার যে যুক্ত হলো, নতুন একটা শব্দ তৈরি হলো বিহার। বিহার মানে কি? গলার মালা। নতুন একটা শব্দ তৈরি হলো, আর অর্থের কি হলো? পরিবর্তন হয়ে গেল। বিহার মানে হচ্ছে গলার মালা, পরাজয়, অনুপাত কোনোটাই না। গলার মালাও না, পরাজয় না, অনুপাত কোনোটাই না। বিহার মানে হচ্ছে ভ্রমণ, ভ্রমণ। হ্যাঁ হ্যাঁ, বিহার মানে হচ্ছে ভ্রমণ। তাহলে কি হলো? এই যে আগে যে শব্দটা ছিল হার, উপসর্গ বসার পরে নতুন একটা শব্দ তৈরি হলো, আর অর্থের পরিবর্তন ঘটলো, নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। হ্যাঁ, আমরা বিহার না লিখে আমরা যদি লিখি, ওই যে একজন লিখছে আহার, আহার লিখলাম, একটা উপসর্গ। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে, পূর্বে। এই যে পূর্বে বসলো বা আগে বসে। আহার মানে গলার মালা, পরাজয়, অনুপাত কোনোটাই না। আহার মানে হচ্ছে খাবার, খাবার, খাদ্য, খাবার। তাহলে আমরা যদি লিখি উপহার, ওকে, উপহার লিখলাম, উপহার, নতুন একটা শব্দ তৈরি হলো উপহার। তাহলে গলার মালা, পরাজয়, অনুপাত, অর্থ চেঞ্জ হয়ে গেছে, কোনোটা না। উপহার মানে হচ্ছে গিফট বা উপটোকন, তাই না? আমরা যদি লিখি, ওকে, আমরা লিখলাম প্রহার, প্র একটা উপসর্গ, প্রহার। হ্যাঁ, প্রহার, নতুন আরেকটা শব্দ তৈরি হলো। প্রহার মানে গলার মালা, পরাজয়, অনুপাত কোনোটাই না। প্রহার মানে মারামারি করা, মার দেওয়া, তাই না? তাহলে জাস্ট এক্সাম্পল, উদাহরণ। তাহলে এই যে উপসর্গ কি, উপরে যে সংজ্ঞা লিখলাম, উপসর্গ হচ্ছে অর্থহীন, নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে কি করে? অন্য শব্দের পূর্বে বসে তাকে নতুন অর্থ প্রদান করতে পারে এবং নতুন অর্থবোধক একটা শব্দ তৈরি করে। এই হচ্ছে উপসর্গর কাজ। অনেক আছে এরকম, হ্যাঁ, পরিহার, সংহার, উদ্ধার, কত কিছু আছে। তাহলে আমরা কি উপসর্গটা বুঝছি মোটামুটি, যে উপসর্গটা কি? উপরে যে সংজ্ঞাটা লিখলাম, এই সংজ্ঞাটা বুঝছি কিনা? উপসর্গ হচ্ছে নিজস্ব কোনো অর্থ নাই, অব্যয়সূচক শব্দাংশ, এবং এগুলো কোথায় বসে? শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তার নামই হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ কয় প্রকার বলেন? উপসর্গের প্রকারভেদ বলেন, উপসর্গ কয় প্রকার? বাংলা বা কাটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা বা কাটি বাংলা, তৎসম বা সংস্কৃত, বিদেশি উপসর্গ। বাংলা কয়টি? বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা কয়টি লিখবো আমরা সবাই এখানে? হ্যাঁ, ওই যে ইয়ে আছে তাকে ইয়ে করো। বাকিরা নাহলে আবার মাইন্ড করবে। থ্যাংক ইউ। 20টি, 21টি, 21টি, 20টি নাকি? হ্যাঁ, এই যে অনেকে 20টি লিখতেছে। তাহলে বাংলা হচ্ছে 21টি, 21টি। বাংলা কয়টি? 21টি। আর তৎসম কয়টি? 20টি। বাংলা হলো 21টি, তৎসম হলো 20টি। হ্যাঁ, আবার অনেকেই এই যে 20, 21 মিলে ফেললে হবে না, কিন্তু পরীক্ষার হলে অবশ্য মিলানোর কথা, কারণ পরীক্ষার হলে তো আর মাথা ঠিকঠাক মতো কাজ করে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাংলা হচ্ছে 21টি আর তৎসম হলো 20টি। মনে রাখবো কি করে? মনে রাখবো হচ্ছে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল কবে? 21শে ফেব্রুয়ারি, তাই না? 21শে ফেব্রুয়ারি। তাহলে ওইটার সাথে মিলিয়ে করব। বাংলা ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, উপসর্গ কয়টা? 21টা।
হ্যাঁ, উপসর্গ কয়টা? 21টা। আর অন্যভাবে আর একটু মজা করে আমরা মনে রাখতে পারি, নর্মালি আমরা যারা বাঙালি আছি তারা একটু কথা বেশি বলি, তাই না? বাঙালি কথা একটু বেশি বলে, এই জন্য উপসর্গ কি? উপসর্গ হচ্ছে বেশি। বুঝা গেল? 21 ফেব্রুয়ারি এভাবে আমরা মনে রাখতে পারি, অত মনে রাখবো যে বাঙালি কথা বেশি বলে, তাই বাংলা উপসর্গ হচ্ছে বেশি 21টা। আর তৎসম বা সংস্কৃত হচ্ছে 20টা। বিদেশি কয়টা? বিদেশি পরীক্ষায় আসছে একবার, একবার না বেশ কয়েকবারই আসছে। বিদেশি উপসর্গ কয়টা? বিদেশি উপসর্গের সংখ্যা কয়টি বলেন? বিদেশি কয়টি? 4টি? 3টি? হ্যাঁ, 3টি, 6টি, 19টি, অগণিত, 20টি? বলতে পারি না। এরকম অপশন আছে নাকি? মানে ঠিক আছে, অলওয়েজ রাইট, তাই না? কত কিছুই তো হয়। এক জাজের কাছে এক জামাই বউ আসছে বিচার নিয়া। হ্যাঁ, তো বউ বলতেছে, এই বদমাইশ হারামজাদের ঘর করবো না আমি, আমি ওর তালাক দেবো, ব্যবস্থা করেন। বলে ব্যাপার কি? কয়, প্রতিদিন অফিস থেকে আসার পরে যখন আমি একটু ওই হারমোনি বাজাই, তখন আইসা আমাকে বলে গরম বাদ দেন, মাইট দূর করে এইসব। এরকম হারামজাদা বদমাইশের ঘর করা যায় স্যার? হ্যাঁ, জাজ বলছে ইউ আর রাইট, এরকম লোকের ঘর করা যায় না। এখন হাজবেন্ড বলতেছে, স্যার সারাদিন আমি পরিশ্রম করে আসি, কাজ করে আসি, অফিস করে আসি, এসে সন্ধ্যার সময় শুধু একটু ইয়ে চাই, একটু গরম ভাত চাই, আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই, তাহলে আমি এটা কি চাইতে পারি না? তো অবশ্যই চাইতে পারেন, ইউ আর রাইট। এক ভদ্রলোক এনে বসা ছিল, বললো আপনি ওয়াইফেরটা শুনে বললেন উনিও রাইট, হাজবেন্ডটা শুনে বললেন উনিও রাইট, এটা কোনটা? দুইজনটা রাইট হইতে পারে না, আপনাকে জাজ মানুষ, দুইজনটা শুনে তারপরে আপনি যে কোনো একজনটা রাইট বলবেন। জাজ বলতেছে ইউ আর রাইট। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে সব রাইট বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, 3টি, 6টি, 19টি, এগুলো না, অনির্ণয়, অনির্ণয়। ঠিক আছে। বিদেশি উপসর্গের সংখ্যা হচ্ছে, যারা 20 তারিখে জন্ম মনে রাখবেন 20টা, তৎসম হলো 20টা নাকি? কিন্তু তৎসম বলে তো কোনো বিয়া নাই, মাস নাই, কেমনে মনে রাখবেন? হ্যাঁ, এটাই সবচেয়ে বেস্ট। তো বিদেশি উপসর্গের সংখ্যা হচ্ছে অনির্ণয়, অনির্ণয়। হ্যাঁ, পরীক্ষা আসে মাঝে মাঝে কয়টি? তাহলে বাংলা হচ্ছে 21টি, তৎসম 20টি, বিদেশি হচ্ছে কি? অনির্ণয়। এখন কথা হচ্ছে এই যে উপসর্গগুলা মনে রাখার জন্য আমরা বিভিন্ন ভাবে পড়ার চেষ্টা করতে পারি। যেমন আমি যেভাবে পড়ে মনে রাখতাম, সেখানে হ্যাঁ, এই যে অ, গা, অ, জ, না, আর আন, এইভাবে পড়লে আসলে ওইভাবে মনে থাকে না পরীক্ষার হলে। সেক্ষেত্রে আমরা একটা এই যে ছড়া পড়ে মনে রাখতে পারি। হ্যাঁ, বা একটা লাইন যে এখানে আছে, এইটা একটু লিখে নিতে পারেন। অজপাড়াগাঁয়ের অচেনা অগারাম ভর দুপুরে সলাসপুরে কন্যা খতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে 29 দিন অনাহারে কষ্টে আনমনা ছিল। হ্যাঁ, তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পারে, হাওয়া ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। ঠিক আছে, 19টা জানলে হবে না তো। তাহলে এখানে কোনগুলো? এই যে অজপাড়াগাঁয়ের অচেনা অগারাম ভর দুপুরে সলাজের স, পদ কুনি, বিয়ের বি, আড়ালের আর, আবডালের আব, তারপরে 29 দিনের অনাহারের অনা, আনমনার আন, ইতিহাসের ইতি, পাতি বাবুর পাতি, হাফের হা, তারপরে হচ্ছে সান্ত্বনার সা, বললেনের ব, সুদিনের সু, আসবির আ। এই হচ্ছে 21টি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নেন, স্ক্রিনশট নেন বা যেভাবে নিতে পারেন নেন, নেওয়া হচ্ছে দরকার। স্ক্রিনশট নেন, আমি একটু সরে গেলাম, স্ক্রিনশট নেন বা যেভাবে নেন, নিতে পারলেই হয়। ওকে। হ্যাঁ,
হ্যাঁ, গল্পটাও ভালো, মনে মনে রাখে আর কি, সহজ মোটামুটি। তো দুই একজন আবার বলতেছে ওই যে আরেকজন ওই যে কি তানভীর সিদ্দিকী, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইউ। উনি আবার বলতেছে যে আরেকটা আছে না স্যার, ওইটা একটু সহজ বেশি। তো এইটা পড়তে পারেন, ইচ্ছা যার যেটা, যার 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 যখন যার ভালো লাগে, তাই না? ওই যে আবার হচ্ছে ওই গল্পে বলে যেতে চাই যে অনেকেই আছে যে ঘরের বউ পছন্দ করে না, ঘরের বউ ছাড়া এই দুনিয়ার যত বউ আছে বাইরে সব সব মেয়ে ওনার পছন্দ, শুধু পছন্দ হয় একজন, কে? নিজের বউ পছন্দ না, তাই না? তো আবার অনেকেই আছে নিজের জামাই পছন্দ না, নিজের জামাই ছাড়া এই দুনিয়ার যত পুরুষ ছেলে আছে সব পছন্দ, এরকমও আছে। তো যার যেটা পছন্দ, পড়া পারলেই হলো, পরীক্ষার হলে আমি পারতে পারলেই হলো, যেভাবে আমি পারবো সেইভাবে আমি শিখবো। আমার কাছে মনে হয় এটা সহজ লাগে আর কি। হ্যাঁ, আর একটা যেটা আছে যে আমার কালেকশন করা, ওইটা আমার তৈরি করা, আর এটা হচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এইটাও নিতে পারেন অনেকেই। এটা কম, জায়গা কম, লেখা কম, কিন্তু একটু অদ্ভুত আর কি, মিলে না। হ্যাঁ, যে সুহাস, সুহাস আদর নিবি, হ্যাঁ, তুই অজপাড়া গায়ের ভরসা বলে অনেকে অনাচার, হ্যাঁ, কুকথা আর চোখে দেখে, তারপরে আবডালে 29টি পাতিলেবু কদবিল আনবে, এটা কি সাথে কি হইলো, তাই না? ওকে। না 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 না, এ মজা মজা। তাহলে এইটাও নিতে পারেন যেভাবে ভালো লাগে আর কি। হ্যাঁ, যার যেটা ভালো লাগে। ঠিক আছে। এই কি জানি কয়, MIS2, MIS2। আমি এইগুলা এইগুলা আরো আগে বলে দিছি, আপনি মনে হয় এখন ঘুম থেকে উঠছেন। তাহলে তৎসময় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। কি কি এইগুলা? এইগুলো মনে রাখবো কিভাবে? এই যে এইটার দ্বারাতে। হ্যাঁ, এইটাতে মনে রাখবো। সুচরিত্রের অধিকারী, OBOP। সুচরিত্রের অধিকারী, অধিকারী, OVOP, অতি দূর থেকে তাদের, প্রথমের পরাজয়ের পরা, সমপরিমাণ, অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করার জন্য নিরক্ষর উপনেতার কাছে প্রতিদিন আগমন ও বিচরণ করত। এই হচ্ছে 20টি বা 20টি। হম, যেভাবে যে মুখস্থ করে, যদি ছড়া ছন্দ না লাগে এমনি মুখস্থ করতে পারি, তাহলে এটাও ভালো। হ্যাঁ, সুপার ট্যালেন্ট। আমি এত ট্যালেন্ট ছিলাম না, এই জন্য আমি এরকম করে পড়তাম আর কি। হ্যাঁ, যে যেরকম করে পারেন সেটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, আপনার মাথা তো আর আমার মাথা কাজ করবে না, আপনার মাথা আপনার, আমার মাথা হচ্ছে আমার, যার যার মাথা তার তার। যে সবচেয়ে যেভাবে ভালো রাখতে পারে, মনে রাখতে পারে, সে সেভাবে পড়বে। তবে এইগুলো করলে কি পরীক্ষার হলে গিয়ে আসলে আপনি এখন আপনার যে ব্রেন ক্যাপাসিটি, হ্যাঁ, ধরেন 100%, পরীক্ষার হলে গিয়ে 100% কাজ করবে না, সেখানে গিয়ে হয়তো আপনার কাজ করবে 50%, 40%, 30% এরকম। হ্যাঁ, তো সেই সকল ক্ষেত্রে এরকম বিভিন্ন লাইন যদি থাকে, তখন আপনি হুট করে লাইনটা মনে রাখলে তখন আপনার আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে ব্যাপার। ওকে, নিছি সবাই? হ্যাঁ। ও, জ্যোতি তাহলে তো অনেক সুপার ট্যালেন্টেড, ক্লাস 8-এ মুখস্থ আছে। এখনো মানে মুখস্থ করছে, এখনো হচ্ছে মনে আছে, মারাত্মক লেভেলের ট্যালেন্ট আপনি ভাই, না বোন? ম্যাডাম, মানে আমি আসলে এত ট্যালেন্ট না, কারণ এত ট্যালেন্ট না কেন তারও এক্সাম্পলও আছে। কারণ এই অনার্স মাস্টার্স পর্যন্ত যা পড়ছি, চাকরির পরীক্ষা নিতে এসে দেখলাম যে ওইগুলো যা পড়ছি কিচ্ছু মনে না, কিচ্ছু পারি না। আবার নতুন করে 4-5-এর বই থেকে শুরু করে সব পড়া শুরু করছি। হ্যাঁ, আপনাদের দিয়েই সম্ভব হবে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন যে 4টা উপসর্গ আছে, 2 জায়গায় কমন। হ্যাঁ, 2 জায়গায় কমন। একটা উপসর্গ এই যে আর একটা সু, আর একটা বি, আর একটা নি, আশুবিনি। এই 4টা উপসর্গ আছে যেগুলো হচ্ছে কি 2 জায়গায় কমন। হ্যাঁ, হ্যাঁ। 2 জায়গায় কমন এইরকম 4টা উপসর্গ আছে, এবং যেহেতু এই 2 জায়গায় কমন আছে, পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, যে এই কোন জাতীয় উপসর্গ, সু কোন জাতীয় উপসর্গ, বি কোন জাতীয় উপসর্গ, নি কোন জাতীয় উপসর্গ, অথবা নিচের কোন উপসর্গটি বাংলা এবং তৎসম উভয় জায়গাতেই বিদ্যমান।
বাংলা এবং তৎসম উভয় জায়গাতেই বিদ্যমান, এরকম পরীক্ষায় মাঝে মাঝে আসে। তাহলে 4টা উপসর্গ কমন 2 জায়গাতেই আছে। এখন কথা হচ্ছে যে এটা এই আশুবিনী অর্থাৎ আশুবিনী কখন বাংলা হবে আর কখন তৎসম হবে? উত্তর হচ্ছে যখন বাংলা শব্দের পূর্বে বসবে তখন বাংলা এই উপসর্গগুলো বাংলা হয়ে যাবে, যখন তৎসম শব্দের পূর্বে বসবে তখন এই উপসর্গগুলো তৎসম হয়ে যাবে। হ্যাঁ, বাংলার পূর্বে বসলে বাংলা তৎসম, আর পূর্বে বসলে তৎসম। হ্যাঁ হ্যাঁ, আপনি আশুবিনী পড়েন, সুয়াবিনী পড়েন, হ্যাঁ, নিবি আশু পড়েন, যেভাবে পড়েন পড়তে পারলেই হলো। আমি তো বারবার একই কথা বলছি। হ্যাঁ, আবার উল্টা পাল্টা করা যাবে না আর কি। হ্যাঁ, একজনকে এক এক ক্লাসে একদিনকে মানে কি বলে সেকেন্ডারি ক্লাসে একদিনকে এক প্রশ্ন জিজ্ঞেস করছে একজনকে, যে এক মেয়েকে প্রশ্ন করছে, তুমি কিসে পড়ো, তুমি কি পড়ো? বলে আমি হাফ প্যান্ট পরি। আরে ওইটা না, কোথায় পড়ো? বলে স্যার কুমোরে পড়ি। তাহলে কথা হচ্ছে মানে প্রশ্ন ঠিক আছে, উত্তরও ঠিক আছে, কমিউনিকেশনও ঠিক আছে, কিন্তু রেজাল্টটা আসতেছে না। কত হলো আপনি যেভাবেই পড়েন মনে রাখতে পারলে এলো, আর পরীক্ষার হলে গিয়ে সেটা কার্যকর করতে পারলে হইব। হ্যাঁ, ওকে। আরেকজন আমাকে আবার সাইট আউট করে দিতে, স্যার সাইট আউট হন। এখন কথা হচ্ছে এই যে খাড়া, এই খাড়া কি বাংলা শব্দ, তার পূর্বে যেটা আছে এটা হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা ধোয়া বাংলা উপসর্গ, তার আগে যেটা আছে এটা হচ্ছে কি বাংলা উপসর্গ। কিন্তু এই যে কণ্ঠ এটা তৎসম শব্দ, তার পূর্বে যা আছে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ। মরণ তৎসম শব্দ, তার পূর্বে যা আছে এটা তৎসম উপসর্গ। এরকম। হ্যাঁ, এই যে সু দিয়ে যেটা আছে নজর, খবর বাংলা, তার পূর্বে যে সু আছে বাংলা উপসর্গ। বাট কণ্ঠ, কৃতি, চরিত্র, তার পূর্বে যে সু আছে এই সুগুলো কি, এই সুগুলো হচ্ছে তৎসম সু, তৎসম উপসর্গ। তাহলে পরীক্ষায় আসবে নিচের কোনটি আকণ্ঠ শব্দে কোন জাতীয় উপসর্গ? আকণ্ঠ শব্দে কোন জাতীয় উপসর্গ? আকণ্ঠ শব্দে হচ্ছে তৎসম উপসর্গ। আবার আদোয়া শব্দে বাংলা, আলুনি শব্দে বাংলা, এরকম পরীক্ষার মধ্যে আসবে। তো এইরকম কিছু শব্দ আছে তৎসম শব্দ। আমরা শব্দের ক্লাসে পড়ছিলাম যে তৎসম শব্দ মনে রাখার কৌশল মনে আছে? তৎসম শব্দ কি মনে রাখতে হয়? তৎসম শব্দ মনে রাখার কৌশল কি মনে আছে সবার? ও, শব্দের ক্লাসটা কি আমার সাথে হয়নি মনে হয়। যাই হোক, তাহলে কিছু সাইন আছে, সাইন সিম্পটম আছে যেগুলো দিয়ে তৎসম শব্দ দেখা যায়, মনে রাখা যায়। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে তৎসম শব্দে এই যে রি র মূর্ধন্য মূর্ধন্য, রি র মূর্ধন্য মূর্ধন্য, রি কার র ফলা রেফ। হ্যাঁ, তারপরে অন্তস্থ জ ব হ অনুস্বর বিসর্গ দীর্ঘিকার দীর্ঘকার, এইগুলো থাকে। এইগুলো থাকলে সাধারণত সেগুলো তৎসম শব্দ হয়। কোন শব্দ যদি ওইগুলো থাকে, রি র মূর্ধন্য মূর্ধন্য, রি কার র ফলা রেফ, মানে রির সংক্ষিপ্ত রূপ, রর সংক্ষিপ্ত রূপ, এইগুলো আর কি। হ্যাঁ, তারপরে ক মূর্ধন্য এই সমস্ত, তারপরে দীর্ঘিকার দীর্ঘকার বিসর্গ, হ্যাঁ, এবং অনুস্বর, এইগুলো যদি থাকে এগুলো হচ্ছে তৎসম শব্দ। যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ থাকলে তৎসম শব্দ, যুক্ত বর্ণ থাকলে এই যে এখানে দেখেন সবগুলোতেই, প্রায় সবগুলোতেই দু একটা ব্যতিক্রম ছাড়া যুক্ত বর্ণ আছে। তাহলে যুক্ত বর্ণ থাকলে তৎসম শব্দ। এবং আমাদের সনাতন ধর্মের যে শব্দগুলো আছে সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যত শব্দ আছে সব শব্দই তৎসম, তবে হিন্দু শব্দটা তৎসম না, ফার্সি শব্দ। তাহলে এইভাবে করে এটা মনে রাখতে হবে। ওকে, এটা আপনাদের শীটেও দেওয়া আছে, সেখান থেকে আপনি একটু দেখেন। এই যে কণ্ঠ যুক্ত বর্ণ আছে বা মূর্ধন্য আছে, মরণ র মূর্ধন্য আছে, তাই না? তারপরে এই যে সমুদ্র যুক্ত বর্ণ আছে, র ফলা আছে, রক্ত র আছে, এরকম। বাট আভাস, আগমন, আদান, এগুলাতে ওই সিমটম নাই, কম। এরকম কিছু আছে, বাট অধিকাংশই প্রায় 95% শব্দ আছে ওই নিয়মটা মেনে চলে, বা ওইটা আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ, যে কোন শব্দে যদি রি র মূর্ধন্য র ফলা রেফ বা রিকার, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ থাকে, এইগুলো যদি থাকে তখন সেগুলো আমরা ধরে নিব যে তৎসম শব্দ। হ্যাঁ, এই যে বিফল, বিপদ, বিভুই, বিকাল, বিদেশ, বিজুর, বিজয়, এই বিগুলা সব হচ্ছে কি বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। আর এই যে বিশুদ্ধ, দেখেন এই যে যুক্ত বর্ণ বিশুদ্ধ, হ্যাঁ, বিজ্ঞান, বিভৎস, বিবর্ণ, বিশৃঙ্খল, বিকার, বিপর্যয়, এই সবগুলোতেই হয় যুক্ত বর্ণ আছে, আর না হয় র আছে, রেফ আছে, মূর্ধন্য আছে বা মূর্ধন্য স আছে, কি
কিছু না কিছু একটা আছেই, ওই সিমটম গুলো আছেই, ওইগুলো দিয়ে চেনা যায় যেগুলা তৎসম শব্দ। হ্যাঁ, আচ্ছা, চেনার উপায়টা একটু লিখে দিই তাহলে। তৎসম শব্দ চেনার উপায় লেখেন। রি, র, মূর্ধন্য ষ, মূর্ধন্য রি বা রিকার, র বা রে ফলা, মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ, মূর্ধন্য, এগুলো যদি থাকে, রি, র, মূর্ধন্য ষ, মূর্ধন্য, তারপরে অন্তুস্থ জ, অন্তুস্থ অ, হ, ব, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি তো ক্লাসে, হুম, তারপর হচ্ছে এই যে অনুস্বর, বিসর্গ, দীর্ঘইকার, দীর্ঘকার, এই যে এই বর্ণগুলো, এই বর্ণগুলো যদি থাকে বা তার সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে সেগুলো যদি থাকে, সাধারণত এই শব্দটা কি হয়? তৎসম শব্দ হয়, সাধারণত তৎসম শব্দ হয়। তারপরে কি বলছি, যুক্ত বর্ণ থাকলে, যদি কোনো যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ থাকলে সেটা অবশ্যই অবশ্যই তৎসম শব্দ, যুক্ত বর্ণ থাকলে। আর আরেকটা কি বললাম, যে যুক্ত বর্ণ থাকলে বা উচ্চারণ সাধারণত কঠিন হয় তৎসম শব্দের। আর একটা হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সকল শব্দই কি? ধর্মের সকল শব্দ হচ্ছে তৎসম শব্দ, তৎসম। কিন্তু এই যে হিন্দু নিজে তৎসম না, হিন্দু নিজে হচ্ছে কি? ফার্সি শব্দ। কে এত কিছু খুঁজে দেখেন আপনারা? হ্যাঁ, বিলকিস। আচ্ছা, এরপরে বিদেশি উপসর্গ যেগুলো আছে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ গুলো। এই যে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, কি এটা কি বাদ দিয়ে দিচ্ছ নাকি? তাহলে ফার্সি, আরবি আর হচ্ছে ইংরেজি উপসর্গ যেগুলো আছে সেগুলো এইভাবে না করে আমরা এই যে এইভাবে মনে রাখবো। ফার্সি উপসর্গ মনে রাখার কৌশল, ফার্সি দেশের এই যে বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, বলেছে ফি বছরও নিমের দরকার কমবে না। এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। পরীক্ষা আসবে নিচের কোনটি ফার্সি উপসর্গ, অথবা আসবে যে নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গ দিয়ে গঠিত, অথবা আসবে নিমরাজি শব্দে নিম কোন জাতীয় উপসর্গ। হ্যাঁ, নিমরাজি শব্দে নিম কোন জাতীয় উপসর্গ। হ্যাঁ, জি লিখেন। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে ফি বছরও নিমের দরকার কমবে না। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে ফি বছরও নিমের দরকার কমবে না। যে যে পড়েন মনে রাখলেই হইলো আর কি। হ্যাঁ, কিন্তু অদ্ভুত অদ্ভুত ভাবে যদি মনে রাখতে পারেন তাহলে তো সহজভাবে মনে রাখা আরো সহজ, তাই না? হ্যাঁ, এই যে উর্মি, কার দর না নিম ফি বদবে বর ব খম, এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এইটা আরো সহজ না? হুম, যে সবচেয়ে কম বুঝে আমি তাদের জন্য। হ্যাপি কি বলতে চাই? হ্যাপি ম্যান, হ্যাপি ম্যান, ও সুন্দর নাম, হ্যাপি ম্যান। তোমার প্লিজ প্লিজ বলতেছে, তুমি দেখো না? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ যে সবচেয়ে কম বুঝে আমার জন্য, আমি কম বুঝতে বুঝতে হাফ ডজন সরকারি চাকরি পাইছি, সুতরাং আপনারা পাবেন আশা করি, আমার মতো বুঝলেই হবে। বা আমি সবার চেয়ে কম বুঝে আমি মনে করি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হ্যাপি ম্যান? কেমন জি স্যার। ও ফাইন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বলেন। মানে স্যার আমরা তো একটু কম বুঝি বুঝছেন, আমাদেরকে স্যার মিউট করে রাখেন, মানে আমাদের কিছু বলার জন্য আর কি। ও থ্যাংক ইউ, এখন স্যার থ্যাংক মানে ইউ। এই যে আপনার জন্যই তো আমি তাহলে এই যে কমন পড়ে গেছে। হ্যাঁ, যে সবচেয়ে কম স্যার বুঝে তার নাম হয় দেওয়ার হ্যাপি জন্য ম্যান, চিন্তা করতে পারছেন?
থ্যাংক ইউ। এইটা আপনার মাথায় কাজ করলো কি হবে যে আপনি সবচেয়ে হ্যাপি ম্যান। হ্যাঁ, দারুন। ওকে, আপনাকে আনমিউট করে রাখার পারমিশন দেওয়া হলো। তবে যদি আশেপাশে ঝগড়াঝাটি লাগিয়ে যায় তখন একটু নিজে আনমিউট হয়ে যায় না, মিউট হয়ে যায় না। হ্যাঁ? স্যার সমস্যা সমস্যা না, হচ্ছে আমার একদম সমস্যা সমস্যা হলো কি যে আমি এইভাবে মানে মিউট করে রেখে ক্লাস করতে আমার ভালো লাগে না। কিন্তু অনেক তো সবাইকে আনমিউট করে রাখলে মাঝে মধ্যে যে এক ক্লাসে একদিন আনমিউট করে রাখছিলাম কয়েকজনকে, তো পরে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লেগে গেছে। তো তো সব শুনে ফেলছি আর কি। আমি শুনলে সমস্যা হতো না, আমি তো কাউকে বলি না, কিন্তু সবাই শুনে ফেলছে। সমস্যা হলো ঘরের কথা পরে শোনার দরকার কি, তাই না? তো বেচারি যে কয়, আমি ক্লাস করতেছি দেখো না, নিয়ে খাইতে পারো না, আমাকে জ্বালাইতেছে কেন?" তো কথা হচ্ছে না যে স্যার, সিঙ্গেল আছে, সমস্যা নাই। হ্যাঁ সেটাই আর কি। কথা হলো যে মাঝে মধ্যে আবার ওই যে মুরগিও ডাকে, সন্ধ্যার সময় মুরগি টুরগি ডাকে, হাঁস ডাকে। তো এই সমস্ত সাউন্ড, প্রাকৃতিক সাউন্ড আমরা শুনি বিভিন্ন সময়। তো কথা হলো যে আমরা আনমিউট থাকলে সমস্যা নাই, কিন্তু যখন সাইড টক হয় বা সাউন্ড হয় তখন নিজে নিজে মিউট করলে সুবিধা আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ বদ, বদ বাজে বা মন্দ অর্থে, নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। মাঝে মাঝে অর্থগুলো আসে। হ্যাঁ, তো এই যে বদ দিয়ে কি শব্দ হতে পারে বলেন তো দু একটা। হ্যাঁ, দ্বিতীয় ধাপে এখান থেকে প্রশ্ন পড়েছিল। থ্যাংক ইউ মামুন। হ্যাঁ, বদ দিয়ে এই যে বদ মেজাজ দেওয়াই আছে, বদ মেজাজ, বদরাগী, তাই না? বদ দিয়ে, তারপর বর দিয়ে কি হবে? বর দিয়ে বর বাইরে, খুশি হয়ে বাইরে অর্থে ব্যবহৃত হয় বর, বাইরে অর্থে বর, বরখাস্ত, বরদাস্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তারপরে এই যে কুশ হবে না, এই যে খুশি হবে না, শব্দটা হচ্ছে খুশ, উপসর্গটা হচ্ছে খুশ। আমি মিলানোর জন্য লিখছি খুশি। হ্যাঁ, খুশ শব্দটা হলো খুশ, খুশ উপসর্গটা হচ্ছে খুশ। খুশ দিয়ে কি হবে? খুশ আমদেদ, খুশ খবর। হ্যাঁ, আনন্দিত অর্থে ব্যবহৃত হয়। তারপর ব দিয়ে কি হবে? ব দিয়ে ব সঙ্গে বা সহিত অর্থে ব্যবহৃত হয়। সঙ্গে, সঙ্গে বা সহিত অর্থে, সঙ্গে বা সহিত অর্থে ব্যবহৃত হয় ব। ব দিয়ে কি হবে? ব দিয়ে বনাম, বনাম ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ। বনাম, ব কলম, হ্যাঁ, বমাল, হ্যাঁ, বনাম, বকলম, বমাল, বমাল, বমাল অনেক সময় যে বাক্য শুদ্ধির ক্ষেত্রে আসে। এক, বমাল তুই বমাল সহ এখান থেকে চলে যা, বমাল সহ এখান থেকে চলে যা। তাহলে বমাল সহ এটা অশুদ্ধ। বমাল মানে, বমাল মানে হচ্ছে মাল সহ, মালামাল সহ। ব উপসর্গটা সঙ্গে বা সহিত অর্থে ব্যবহৃত হয়। মালামাল সহ চলে যায় এখান থেকে, এটা। তারপরে যে ফি যেটা আছে, ফি প্রতি অর্থে, প্রতি অর্থে ব্যবহৃত হয়। ফি বছর, হ্যাঁ, ফি বছর, ফি রোজ, ফি হপ্তাহ। তারপর যে নিম, খুব পরীক্ষায় আসে, বারবারই আসে, এই যে নিম শব্দটা আদা অর্থে ব্যবহৃত হয়, আদা। হ্যাঁ, নিমরাজি, নিমরাজি শব্দে নিম কোন জাতীয় উপসর্গ? ফার্সি উপসর্গ, অথবা নিচের কোনটি ফার্সি উপসর্গ দিয়ে গঠিত শব্দ। হ্যাঁ, তারপর যে দরের, দর, দরকারের দর আর কার, দর দিয়ে কি হবে? দর অধীন অর্থে ব্যবহৃত হয়। দর পট্টুনি, দর দালান। হ্যাঁ, কার দিয়ে কি হবে? কার কাজ অর্থে ব্যবহৃত হয়। কার সাজি, কার চুপি। তারপর কম দিয়ে কি হবে? কম অল্প বা স্বল্প অর্থে ব্যবহৃত হয়। কম, কম বক্ত, কম জোর। তারপর বে দিয়ে, বে দিয়ে না অর্থে ব্যবহৃত হয়। বে দিয়ে বেকসুর, হ্যাঁ, বেয়াদব। বেকসুর মানে কসুর নাই যার, কসুর নাই। বেদখল, দখল নাই, রাইট। হ্যাঁ, কসুর মানে শাস্তি। আর না, না অর্থে ব্যবহৃত হয়। না দিয়ে নালায়েক, না মঞ্জুর। হ্যাঁ, তাহলে পরীক্ষায় আসবে যে নিচের কোনটি ফার্সি উপসর্গ দিয়ে গঠিত শব্দ, অথবা পরীক্ষায় একটা শব্দ আসবে, ওই শব্দটা ধরেন কম বক শব্দে কম কোন জাতীয় উপসর্গ, নিমরাজি শব্দে নিম কোন জাতীয় উপসর্গ, হ্যাঁ, কার সাজি শব্দে কার কোন জাতীয় উপসর্গ, বা বরখাস্ত শব্দে বর কোন জাতীয় উপসর্গ। হ্যাঁ, কম, কম অল্প বা স্বল্প অর্থে কম। তাহলে এইগুলো কোনটা কি অর্থে ব্যবহৃত হয়, পাশাপাশি বিশেষ করে পরীক্ষায় এই ফার্সি উপসর্গ খুব পরীক্ষা বেশি আসে, সুতরাং এগুলো একটু বেশি করে পড়বেন। আর আরবি উপসর্গ কোনগুলো? এই যে আরবি উপসর্গ, আরবের
আরবের খয়ের গরমের দিন বাজে আম খাসলা। আরবের খয়ের গরমের দিন বাজে আম খাসলা। আচ্ছা। হ্যাঁ, খয়ের খা তুষামুদে। তারপর হচ্ছে এই যে গড় অভাবর্তে ব্যবহৃত হয়, গড় মিল, গড় হাজির, গড় রাজি, তাই না? তারপর বাজে মন্দ অর্থে ব্যবহৃত হয়, মন্দে, বাজে কাজ, বাজে কথা, বাজে লোক। আম সাধারণ অর্থে ব্যবহৃত হয়, আম সাধারণ অর্থে ব্যবহৃত হয়। আম জনতা, আম মুক্তার, মুক্তার মানে হচ্ছে উকিল, আম মুক্তার মানে হচ্ছে সাধারণ উকিল। খাস পরীক্ষা খুব আসে, খাস বিশেষ অর্থে ব্যবহৃত হয়, বিশেষ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, খাস কারবার, খাস দরবার, তাই না? খাস মহল, খাসবাদী, খাস কামরা, এগুলো। লা হচ্ছে না অর্থে ব্যবহৃত হয়, না, লা, লা, লা জবাব, লাখে রাজ, লাপাত্তা। লাপাত্তা শব্দের লা কোন জাতীয় উপসর্গ? বহুবার আসছে পরীক্ষায়, আরবি উপসর্গ। লাপাত্তা শব্দে লা, ওই যে রাজশাহী বা ওইদিকে কারো বাড়ি আছে নাকি? অনেক সময় বলে খাবুলা জাবুলা, বলে না? এই লা। তাহলে আরবের খয়ের গরমের দিন বাজে আম খাসলা। ইংরেজি উপসর্গ কোনগুলো? ইংরেজি উপসর্গ এই যে হেড, সাব, হাফ, ফুল। হ্যাঁ, আরো দু একটা আছে, যেমন ডবল, ডবলও ইংরেজি উপসর্গ কিন্তু। হ্যাঁ, ও পাবনা, হ্যাঁ, এগুলা এই যে উত্তর দিব। হাবিবকে পাওয়া গেছে। তাহলে হেড হচ্ছে প্রধান অর্থে ব্যবহৃত হয়, প্রধান, হেড, হেড অফিস। আমরা অনেক সময় প্রধান কার্যালয় খুব কমই বলি, লেখালেখিতে লিখি, কিন্তু বলার সময় হেড অফিস বলি, হেড অফিস, হেড অফিসে যাই, হেড অফিসে যাবো। প্রধান কার্যালয়, হেড পণ্ডিত, হেড মৌলবী, হেড মোল্লা, হেডমাস্টার, এই যে কয়েকদিন পরে আপনার হবেন, তাই না? তারপরে সাব, সাব হচ্ছে অধীন অর্থে ব্যবহৃত হয়, অধীন। সাব, হেড হচ্ছে প্রধান অর্থে, সাব হলো কি অধীন অর্থে ব্যবহৃত হয়, অধীন অর্থে, অধীন। সাব জজ, সাব জজ। তারপর হচ্ছে সাব জেল, হ্যাঁ, সাব রেজিস্ট্রার, তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর, এগুলো। হাফ, হাফ হচ্ছে অর্ধেক অর্থে ব্যবহৃত হয়, অর্ধেক, অর্ধেক করতে, হাফ অর্ধেক করতে ব্যবহৃত হয়। হাফ ডে, হ্যাঁ, তারপরে হাফ টিকেট, ফুল, হাফ ডে, হাফ স্কুল, হাফ ডে অফিস ইত্যাদি। হাফ প্লেট বিরিয়ানি। ফুল হচ্ছে পূর্ণ অর্থে, ফুল পূর্ণ অর্থে ব্যবহৃত হয়। ফুল প্যান্ট, হ্যাঁ, ফুল ডোজ, ফুল কোর্স, এগুলো। তাহলে ক্যামেরা এই ক্লিয়ার যে, না স্যার, হ্যাঁ, ক্যামেরা স্যার ক্লিয়ার না। ক্যামেরা ক্লিয়ার না? জি না চোখটা একটু ডলা দেন এরকম করে। স্যার, দিয়েছি তো, আমাদের চোখে সমস্যা নাই। সমস্যা নাই, হ্যাঁ। জি স্যার, এখন সবাই ক্লিয়ার। বলতেছে ক্লিয়ার, স্যার ক্লিয়ার। এই যে ক্লিয়ার, জি স্যার, এখন ক্লিয়ার। ওই এখন ক্লিয়ার, ঠিক আছে, এখন সবাই বলছে তো এখন ক্লিয়ার। তো এইগুলো একটু পড়তে হবে এইভাবে, হ্যাঁ, বুঝা গেল? আচ্ছা, এবার আমরা আরো একটা, এখানে নাই সম্ভবত, বা আছে কিনা জানি না, ওই যে আরেকটা উপসর্গ আছে, হর বা হরেক। উর্দু হিন্দি উপসর্গ, উর্দু হিন্দি উপসর্গ, হর বা হরেক, হর হরেক, উর্দু হিন্দি উপসর্গ, উর্দু হিন্দি উপসর্গ। হ্যাঁ, যার একটু নেট সমস্যা আছে, আমরা যারা রিমোট এরিয়া বেশি দূরে আছি, একটু নেট সমস্যা থাকতে পারে, সেখানে হয়তো একটু তাদের প্রবলেম হইতে পারে। হর হরেক, হ্যাঁ, বিবিধ বা প্রতি অর্থে ব্যবহৃত হয়। হর হামিনা, হর মাহিনা, হ্যাঁ, হর কিসিম, তারপরে এই জাতীয় যেগুলো আছে, উর্দু হিন্দি উপসর্গ এটা। হ্যাঁ, হর রোজ, এটা একটু মনে রাখবেন। আমরা এখন একটু এই যে অর্থ দেখবো, অর্থ বিশ্লেষণ, উপসর্গের অর্থ বিশ্লেষণ পরীক্ষায় মাঝে মাঝে আসে, উপসর্গের অর্থ বিশ্লেষণ থেকে। মনে রাখতে হবে, যখন আমরা একটা শব্দ ব্যবহার করব, তার পূর্বে যে উপসর্গটা বসবে, উপসর্গ অর্থ বিশ্লেষণ করব কিভাবে? একটা শব্দ আমরা লিখলাম, ধরেন লিখলাম হচ্ছে গমন, একটা শব্দ, গমন, খুব সহজভাবে চিন্তা করার চেষ্টা করবেন। গমন একটা শব্দ, গমন শব্দের একটা অর্থ আছে। তাহলে গমন মানে হচ্ছে কি? গমন মানে হলো যাওয়া, তাই না? গমন মানে হলো যাওয়া।
যদি তার আগে আমরা আ বসাই দিই, আগমন, আগমন মানে কি? আগমন মানে হচ্ছে আসা। এই আ বসাই দেওয়ার পরে একটা নতুন শব্দ গঠন হলো, তাই না? তাহলে আমরা উপসর্গ অর্থ বিশ্লেষণ করব। আগে যে অর্থ ছিল, আগে যে অর্থ ছিল এবং উপসর্গ বসার পরে নতুন যে শব্দটা গঠিত হলো তার যে অর্থ, এই আগের অর্থ আর নতুন অর্থ, এই দুই অর্থের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করার নামই হচ্ছে উপসর্গের অর্থ বিশ্লেষণ। বুঝা গেল? তাহলে আগে ছিল গমন মানে যাওয়া, আর আগমন উপসর্গ আ বসানোর পরে আগমন মানে আসা। যাওয়া এবং আসার মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক না? যাওয়া এবং আসার মধ্যে কি সম্পর্ক? বিপরীত। তাহলে পরীক্ষায় আসবে আগমন শব্দে আ কি অর্থে ব্যবহৃত হয়েছে? আগমন শব্দে হর মাহিনা মানে মাস, মাস প্রতি মাস আর কি। হ্যাঁ, আগমন শব্দে আ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝা গেল? ধরেন সংস্কৃতি একটা শব্দ পরীক্ষায় আসবে, সংস্কৃতি, সংস্কৃতি কালচার, গুড পজিটিভ অর্থে। যদি এটার আগে আমরা একটা উপসর্গ আছে বসাই দিলাম, অপসংস্কৃতি, তার মানে কি? ব্যাড কালচার, অপসংস্কৃতি, তাই না? তাহলে অপসংস্কৃতি শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আগে ছিল পজিটিভ, এখন হয়ে গেল নেগেটিভ। তার মানে কি? নেগেটিভ অর্থে, বাজে অর্থে, মন্দ অর্থে, নিন্দিত অর্থে। তাহলে নেতিবাচক অর্থে, নেতিবাচক, নেতিবাচক বা নিন্দিত একই কথা। বুঝা গেল? ধরেন আমরা লিখলাম সৃষ্টি একটা শব্দ, সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টি একটা শব্দ। ওই যে আনমিউট আনমিউট করো, শব্দ হচ্ছে কার? রাইট। তাহলে সৃষ্টি একটা শব্দ, সৃষ্টি পজিটিভ অর্থে কোনো কিছু সৃষ্টি করা, তাই না? আমরা যদি তার আগে অপসৃষ্টি লাগাই দেই, অপসৃষ্টি, তাহলে অপসৃষ্টি কি হবে? অপসৃষ্টি শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপসৃষ্টি মানে কি? খারাপ, নেতিবাচক, মন্দ অর্থে, তাই না? এইরকম আর কি। প্রথম যে শব্দটা থাকবে সেই শব্দটা কি অর্থ, উপসর্গ বসার পরে নতুন যে শব্দ গঠিত হলো সেই নতুন শব্দ গঠিত হওয়ার যে অর্থ, আগের অর্থ আর নতুন অর্থের মধ্যে কি সম্পর্ক সেটাই। হ্যাঁ, ধরেন আমরা লিখলাম বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টির পূর্বে আমরা লাগাই দিলাম অনাবৃষ্টি। বৃষ্টি মানে পজিটিভ, বৃষ্টি একটা শব্দ। অনাবৃষ্টি মানে কি? সরি, অনাবৃষ্টি মানে হচ্ছে বৃষ্টি নাই, বৃষ্টির অভাব। তাহলে অভাব অর্থে এখানে কি অর্থে হবে? অভাব অর্থে, অভাব, বৃষ্টিহীনতা বা বৃষ্টি নাই, অভাব অর্থে। এরকম যে প্রত্যেকটা ক্ষেত্রেই যা উপসর্গগুলো বসবে সেখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওকে, এই জিনিসগুলো কথা করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ধরে নিতে হবে আর কি, লাবণী। মিউট আনমিউট আমি জানি না কোনটা, কম বুঝি তো তাই। ধরেন লিখলাম হচ্ছে একটা শব্দ, হাঁস একটা শব্দ লিখলাম, হাঁস, তাই না? হাঁসের আগে যদি আমরা আমরা জানি হাঁস একটা প্রাণীর নাম, হাঁসে আমরা যদি লিখে পাতি হাঁস, তাহলে পাতি হাঁস, পাতি হাঁস বলতে আমরা কি? ছোট হাঁসকে বুঝি না? অপেক্ষাকৃত ছোট। তাহলে ছোট বা ক্ষুদ্র অর্থে পাতি হাঁস শব্দে পাতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে। তাহলে আমরা লিখলাম লেবু একটা শব্দ, তো লেবুর পূর্বে আমরা কি করলাম? পাতি লাগাই দিলাম। পাতি লেবু বলতে আমরা ছোট ছোট কাগজি লেবু যেগুলো বলে এগুলাকে বুঝি। তাহলে পাতি লেবু শব্দে পাতি কি? ক্ষুদ্র অর্থে। ধরেন আমরা লিখলাম হচ্ছে নেতা একটা শব্দ, নেতার পূর্বে আমরা লাগাই দিলাম পাতি নেতা, হ্যাঁ পাতি নেতা, পাতি নেতা। হ্যাঁ, তাহলে পাতি নেতা মানে কি? নেতা মানে মেইন নেতা, আর পাতি নেতা মানে অলিতে গলিতে থাকে যে নেতা, তাই না? পাতি নেতা ছোট নেতা, ক্ষুদ্র নেতা, যার চুল হচ্ছে লম্বা, হ্যাঁ কানে দুল, তারপরে হচ্ছে হাতে মালা, গলায় মালা, হাতে বালা, এরকম থাকে, পাতি নেতা, তাই না? যে পাতি নেতা না দিয়ে যদি আমরা লাগাই দিই একটা উপনেতা, তাহলে কি হবে? উপনেতা শব্দে কি অর্থে পরীক্ষায় আসছে? পরীক্ষায় উপনেতা, তো নেতা হচ্ছে মেইন নেতা, উপনেতা মানে কি? অনেক সময় যে দেখেন সংসদ উপনেতা থাকে, তাই না? সংসদ উপনেতা মানে হচ্ছে নেতার অবর্তমানে যে নেতা তাকে বলা হয় উপনেতা। নেতার অবর্তমানে যে নেতা, ডেপুটি, ডেপুটি অপ্রধান অর্থে, অপ্রধান, প্রধান নেতা না, অপ্রধান অর্থে, তাই না? এইগুলো আর কি, যে একটা শব্দ আগে কি ছিল, উপসর্গ বসার পর যে শব্দটা তৈরি হলো তার যে দুইটা অর্থ, সেই দুইটা অর্থ মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নির্ণয় করা হচ্ছে উপসর্গের অর্থ বিশ্লেষণ বা কি অর্থে ব্যবহৃত হয়।
ধরেন আমরা লিখলাম হচ্ছে ছাগল, হ্যাঁ, এটা পশুর নাম। তার আগে যদি আমরা লাগাই দিই রাম উপসর্গ, রাম, রাম ছাগল, হ্যাঁ, রাম ছাগল হচ্ছে কি, রাম ছাগল হচ্ছে বড় ছাগল, তাই না, বৃহৎ। তাহলে এটা কি বড় বা বৃহৎ অর্থে, বড় বা বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। ধরেন আমরা এই যে দা একটা শব্দ আছে, দা, দা বা বটি, এই যে আমরা যেটা রান্না করে কাজ করি, তাহলে যদি তার আগে আমরা রাম লাগাই দিই কি হবে, রাম দা মানে কি বড় দা, বৃহৎ, তাই না? হ্যাঁ, তাহলে ওটা বলা যাবে, সামসাও বলা যাবে, সমস্যা নাই। তাহলে বৃহৎ অর্থে এরকম করে উপসর্গের যে অর্থগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করব। আবার যে উপ আছে, উপ দিয়ে যেগুলো আসে পরীক্ষায় মাঝে মাঝে, উপ, ধরেন গ্রহ একটা শব্দ, গ্রহ, হ্যাঁ, তার উপরে যদি আমরা সামনে উপ লাগাই দিই, উপগ্রহ, নতুন একটা শব্দ তৈরি হলো। এবং গ্রহ মানে হচ্ছে গ্রহ যেগুলো বোঝায় পৃথিবী, সূর্য, বুধ, মঙ্গল ইত্যাদি। উপগ্রহ মানে গ্রহের চেয়ে ছোট যেগুলো আছে, যেমন চাঁদ, তাই না? তাহলে এটা কি ক্ষুদ্র অর্থে। হ্যাঁ, ধরেন আমরা লিখলাম হচ্ছে শহর, শহর, তার সামনে আমরা উপসর্গ বসাই দিলাম, উপশহর মানে শহরের চেয়ে ছোট, তাই না, শহরের চেয়ে ছোট, তাহলে ক্ষুদ্র অর্থে। আমরা লিখলাম হচ্ছে আহ জেলা, জেলার পূর্বে আমরা লাগাই দিলাম উপজেলা, উপসর্গ, উপজেলা, জেলার চেয়ে ছোট, তাই না? কখনো কখনো ক্ষুদ্র অর্থ না থাকলে সদৃশ অর্থ থাকতে পারে, সদৃশ, ক্ষুদ্র না থাকলে সদৃশ থাকতে পারে। যদি ক্ষুদ্র বা সদৃশ যেটাই থাকে সেটা উত্তর দিতে হবে। হ্যাঁ, যেমন বন, বনের সামনে আমরা বসাই দিলাম উপবন, তাহলে উপবন মানে কি, বন মানে হচ্ছে তাহলে সুন্দরবন, বিশাল এরিয়া, যে অনেক বড় একটা বন, তাই না? উপবন, ওই যে পটুয়াখালীতে একটু বন আছে, বা ধরেন সাতক্ষীরা একটু বন আছে, বা এইদিকে আর একটু যদি ধরি আরো বরগুনা একটু বন আছে, তাহলে উপবন মানে বনের মতো বা বনের চেয়ে ছোট, ক্ষুদ্র, এরকম। তাহলে কখনো ক্ষুদ্র অর্থে, কখনো এটার এক্স্যাক্টলি নির্ভর করে হচ্ছে ওই যখন প্রশ্নটার অপশন গুলো থাকবে, সেই অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট আনসার কোনটা হবে সেইটা, সেইখানে আমরা এটা ব্যবহার করব। সাধারণত দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। দুইটা থাকলে যেটা বেস্ট আনসার হয় সেটা, ক্ষুদ্র বা সদৃশ থাকলে আমরা মিলিয়ে দেখবো যে আসলে উপগ্রহ এটা গ্রহের সদৃশ হয়, ক্ষুদ্র হয়, কিন্তু ক্ষুদ্রটা হচ্ছে বেস্ট আনসার। দুইটা যদি থাকে অপশন তাহলে ক্ষুদ্রের উত্তর দেবো। তাহলে এই জাতীয় যেগুলো আছে আমরা চেষ্টা করব, হ্যাঁ, যে সবসময় আগে যে শব্দ ছিল সেই শব্দের অর্থ কি, নতুন যে শব্দ হলো সেই শব্দ, দুইটা শব্দের মধ্যে উপনদী, হ্যাঁ, সেই দুইটা শব্দের মধ্যে অর্থ কি, সেই অর্থটা আমরা সেখানেই সঠিক উত্তর প্রদান করব। এরকম কিছু প্রশ্ন আছে এখানে, বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসছে, কিছু প্রশ্ন দেখি চলেন। যেমন এই যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি, অভাব অর্থে, এখানে কয়েকটা অপশন, চারটা অপশন দেওয়া আছে, এর চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে? অকাজ, আবছায়া, আলুনি, নিখুঁত। হ্যাঁ, কোনটা, কে এটা, কি করে, এটা পানি খার, এটা হইল। তাহলে অভাব অর্থে ব্যবহৃত কোনটি? এই যে কাজ একটা শব্দ, তাই না, কাজের আগে অ বসলো, অকাজ, ও, এই কাজ মানে পজিটিভ, ভালো, অকাজ মানে কি খারাপ কাজ, মন্দ কাজ। তাহলে এটা মন্দ বা নিন্দিত অর্থে, অভাব অর্থে না, সুতরাং এটা না। ছায়া, অস্পষ্ট, আবছায়া মানে কি আরো অস্পষ্ট, অধিকতর অস্পষ্ট, হ্যাঁ, তাহলে এটাও না। লুন, লুন মানে হচ্ছে লুনতা বা লবণাক্ত, যেটা এটা আমরা বুঝি। আর তার আগে যে আ বসলো, আলুনি মানে লুনের অভাব, আলুনি। খুঁত একটা শব্দ, খুঁত ত্রুটি, দোষ। নিখুঁত মানে হচ্ছে যেখানে ত্রুটি নাই, হ্যাঁ, বা দোষ ত্রুটি কোনো কিছু নাই, একেবারেই মানে নিতান্তই দুষ্মুক্ত বা ত্রুটি মুক্ত, নিখুঁত, খুঁত মুক্ত। তাহলে এইটাও না, তাহলে সঠিক কোনটা হবে? এই 3 নম্বর অপশন যেটা আছে, আলুনি। তারপরে নিচের কোন শব্দে উপসর্গটি অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে? অপ্রধান অর্থে, অপ্রধান অর্থে ব্যবহৃত, এখানে অর্থ দেওয়া আছে, আপনাকে উপসর্গটা খুঁজে বের করতে হবে কোনটা অপ্রধান অর্থে। উপভাষা, ভাষা, ভাষা হচ্ছে মূল ভাষা, যেটা যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ইত্যাদি। আর উপভাষা কি, আঞ্চলিক ভাষাকে বলা হয় উপভাষা, হ্যাঁ, বরিশালিয়া ভাষা, নোয়াখালীয়া ভাষা, ময়মনসিংহ ভাষা, সিলেট ভাষা, এগুলাকে বলা হয়
উপভাষা, তাই না? অঞ্চল ভিত্তিক যে ভাষা উপভাষা, তার মানে এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, অপ্রধান অর্থে না। তারপরে এই এটা দাও, এদিক দাও, আর এইটা নাও। সাগর, সাগর মানে বড় সাগর, হ্যাঁ, আটলান্টিক মহাপ্রশান্ত, হ্যাঁ। তাহলে উপসাগর মানে কি? ছোট, ক্ষুদ্র, ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থে, বঙ্গোপসাগর, বেক্সিমকো উপসাগর, ইত্যাদি ইত্যাদি। তাহলে ক্ষুদ্র অর্থে, অপ্রধান অর্থে না। তারপরে এই যে নেতা, উপনেতা, ও আচ্ছা, এটা তো আমরা দেখছি অলরেডি। তাহলে নেতা, উপনেতা, এটা হচ্ছে অপ্রধান অর্থে, আমরা অলরেডি দেখছি। আর উপকূল, এই যে কুলের সামনে উপ, নিকট বা সামীপ্য অর্থে, নিকট অর্থে বা নৈকট্য অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপনেতা। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান। আগে শব্দটা কি ছিল? আগে ছিল মান, মান সম্মান, পজিটিভ অর্থে। অপমান মানে কি? যার মান নাই, আগে ছিল এখন আর নাই। তাহলে এটা কি অর্থ বলেন? হইলো শিষ্টাচার বুঝে না। তাহলে এটা হচ্ছে বিপরীত অর্থে, বিপরীত, বিপরীত অর্থে, বিপরীত অর্থে, বিপরীত। আগে মান ছিল এখন মান নাই, বিপরীত অর্থে, উল্টা, অপোজিট। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অচিন, অচিন। আগে হলো চিনি, আর এখন হলো অচিন, অ বসাই দিয়ে অচিন, চিনি না। তাহলে কি হইলো? অচিন। নেতিবাচক, এটা হতে পারে। বিয়োগান্তক মানে হচ্ছে বাদ, এটা তো হতে পারে না। নগর্তক, নগর্তক মানে হচ্ছে অধিকতর নেতিবাচক, নেতিবাচকেরই আরেকটা ফরম্যাট হচ্ছে নগর্তক, মানে অধিকতর নেতিবাচক। আর অজানা, অজানা মানে জানি না, এটা না। অচিন মানে চিনি না, চিনি না, অচিন, চিনি না। তাহলে কি হবে? হয় নেতিবাচক হবে, নগর্তক। যদি নেতিবাচক নগর্তক দুইটাই অপশনে থাকে, তাহলে বেস্ট অপশন হচ্ছে এই নগর্তক যেটা আছে, অধিকতর নেতিবাচক যেটা আছে, এটা সঠিক উত্তর দিবেন, নগর্তক। খতবেল শব্দে খদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? খতবেল, খতবেল, বেল আমরা জানি উপরে সুন্দর মসৃণ, আর খতবেল দেখতে ছোট এবং অমসৃণ, এবড়ো তেবড়ো, তাই না? তাহলে এখানে ক্ষুদ্র আছে, এটা হতে পারে অন্যরকম, অন্যরকমটা এটা হতে পারে না, একই রকম, হ্যাঁ। আর নিন্দিত বা মন্দ অর্থে এটা হতে পারে, আর অভাব অর্থে, অভাব তো হবে না। তাহলে ক্ষুদ্র অথবা নিন্দিত, এই দুইটার মধ্যে, ওই যে বললাম যে অপশনগুলোর মধ্যে বেস্ট কোনটা আছে সেটা। খত বেল্ট আমরা নর্মালি, হ্যাঁ, কি করি? বেলের সামনে যে খত বেল ব্যবহার করি, নর্মালি আমরা নিন্দিত বা মন্দ, খারাপ অর্থে ব্যবহার করি, কারণ এটা এবড়ো তেবড়ো, ঠিক মসৃণ না, বেলের মতো মসৃণ না। তাহলে ক্ষুদ্র বা নিন্দিত দুইটাই সঠিক। তো তার মধ্যে যেহেতু দুইটাই সঠিক, এর মধ্যে বেস্ট আনসার হবে নিন্দিত, নিন্দিতটাই বেশি সঠিক উত্তর, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে বলে। প্রজ্ঞা শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? প্রজ্ঞা, এই যে গিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, ধাতু আর কি, তার সামনে প্রজ্ঞা বসলো, প্র, তাহলে প্রজ্ঞা হইলো। তাহলে প্রটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? প্রজ্ঞা বলতে আমরা কি জানি? প্রজ্ঞা বলতে অধিকতর জ্ঞানী যিনি, বা যিনি অত্যন্ত দূরদর্শী জ্ঞানের অধিকার রাখেন। তাহলে ব্যক্তি, ব্যক্তি মানে কি? বিস্তার, অনেক 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 সময় যাবত, তাহলে এটা ব্যক্তি বিস্তার হবে না। ইতিবাচক, এটা হতে পারে। নেতিবাচক, এটা তো হওয়ার পসিবিলিটি নাই। প্রকৃষ্ট বা উত্তম, প্রকৃষ্ট বা উত্তম, তাহলে কোনটা হবে? প্রজ্ঞা মানে উত্তম জ্ঞানের অধিকারী যিনি, তাকেই তো আমরা প্রজ্ঞা বলি। তাহলে প্রকৃষ্ট বা উত্তম, এটা হচ্ছে সঠিক উত্তর, প্রকৃষ্ট বা উত্তম। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান, জ্ঞান, তার সামনে বি বসলো, বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে বিজ্ঞান শব্দে বিটা হচ্ছে অভাব অর্থে, সাধারণ অর্থে, গতি অর্থে, বিশেষ অর্থে। তা আমরা জানি একটা হচ্ছে স্বাভাবিক জ্ঞান, আর বিজ্ঞানটা কি? অস্বাভাবিক না, বিজ্ঞানটা হচ্ছে বিশেষ জ্ঞান, তাই না? আমরা যখন 9-10-এ উঠি তখন কি, ওই যে ক্লাসিফাইড জ্ঞান হয়ে যায়, আর্টস, সায়েন্স, কমার্স। তাহলে সায়েন্সটা হচ্ছে কি, বিজ্ঞানটা হচ্ছে বিশেষ অর্থে। আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে দেখছি অলরেডি আমরা, আগমন শব্দের আ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত অর্থে, ঈষৎ অর্থে, বিপরীত অর্থে, সদৃশ অর্থে, কি অর্থে? আগমন শব্দের আ উপসর্গটি
বিপরীত অর্থে, বিপরীত। আগে ছিল গমন আগমন, বিপরীত, এটা দেখছি আমরা অলরেডি। বমাল শব্দের ব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বমাল শব্দের ব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বমাল শব্দের ব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বাইরে, অধীন, প্রতি, সহিত। বমাল, এই এটার নাম কি জানি, একটু আগে বলে দিছি। বাইরে, বমাল মানে কি? মাল সহ, শহীদ বা সঙ্গ অর্থে, একটু আগে বললাম না? তাহলে শহীদ বা সঙ্গ অর্থে। পাতিহাস শব্দের পাতি উপসর্গটি কি? পাতিহাস বড় ছোট মন্দ বিপসা, বড় ছোট মন্দ বিপসা, ছোট বা ক্ষুদ্র অর্থে, ছোট বা ক্ষুদ্র অর্থে। নিচের কোনটি উপসর্গ? অতি থেকে ছে দ্বারা, নিচের কোনটি উপসর্গ? তাহলে উপসর্গ কোনগুলো? ওই যে আমরা পড়ে আসলাম একটু আগেই। হ্যাঁ, সুচরিত্র অধিকারী, অভি, অপি, অতি দূর থেকে, অতি দূর থেকে, যে অতি, তাই না? আর হতে থেকে চেয়ে, এই দ্বারা, এগুলো হচ্ছে অনুসর্গ, পড়বো আমরা এখনই। কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ? শুধু এই পর্যন্ত পড়েই গেসাং করে 1 নম্বর উত্তর মেরে দিলে হবে না, এই যে এখন লেজ লাগানো আছে। কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ নয়? সুচরিত্র অধিকারী, অভি, অপি, অতি দূর থেকে, তাদের প্রথম, প্রথমের প্রথম, পরাজয়ের পরা, পরিমাণের পরি, তাই না? তাহলে 3টে উপসর্গ সংস্কৃত, আমি উপসর্গ নয়। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলো কভার করলেই আশা করি যে হবে। বিপসা মানে পুনঃ পুনঃ, বিপসা পুনরায় আর কি, হ্যাঁ, পুনঃ পুনঃ করা। মূল্যায়ন, মূল্যায়ন মানে কি? মূল্যায়ন, আগে ছিল মূল্যায়ন, বসলো অবমূল্যায়ন, তার মানে কি? এখন আর মূল্যায়ন নাই। তাহলে এটা কি হলো? এটা বিপরীত অর্থ হলো না? মূল্যায়ন ছিল, ভ্যালু ছিল, এখন ভ্যালু নাই, ইনভ্যালিড হয়ে গেছে। অবমূল্যায়ন বিপরীত। আর দান, কোনো কিছু দান করা, অবদান, অবদান মানে হচ্ছে কি? মহৎ কর্ম। এমনিতে কোনো কিছু দান আর অবদান হলো মহৎ কর্ম, মহৎ কর্ম। তাহলে অবদান শব্দে অবটা হচ্ছে মহৎ কর্ম অর্থে, আর মূল্যায়ন শব্দে, অবমূল্যায়ন শব্দে অবটা হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অপশন গুলো কি বলছে? শব্দ দুটিতে উপসর্গ মোটামুটি একই, মোটামুটি একই না, ভুল, এটা হবে না। শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে, মোটামুটি একই আর একটা একই, দুইটাই একই ক্যাটাগরি। শব্দ দুটিতে উপসর্গের অর্থ 2 রকম, এটা হতে পারে। শব্দ দুটিতে উপসর্গের অর্থ আপাত বিচারে ভিন্ন হইলে আসলে এক, দুইটাই 2 রকম, একটা হচ্ছে বিপরীত অর্থে আর একটা হচ্ছে মহৎ কর্ম। তাহলে দুইটা 2 রকম। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, মোস্ট কমন প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায়। তাহলে নিখুঁত, অবহেলা, আনমনা, এই সবগুলোই হচ্ছে তৎসম। কিন্তু এই যে নিমরাজি শব্দের নিমটা হচ্ছে ফার্সি উপসর্গ, নিমরাজি শব্দের নিম ফার্সি উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? 19টি, 20টি, 21টি, অনির্ণয়। এটা আমরা শুরুতে দেখছি, তাই না? 4 নম্বর অপশন, অনির্ণয়। 19টি 20টি কি আবার বিদেশি ভাষা উপসর্গ? 19টি কি? আপনি যে কটা পড়লেন ওই কটা মুখস্থ করে বললেই হবে নাকি? অনির্ণয়, আমরা যে কটা পড়লাম, আরবি, ফার্সি বা ইংরেজি, এগুলো হচ্ছে মোস্ট কমন, ইউজ হয় বেশি, তাই না? বেশি ব্যবহার করা হয়, এই জন্য আমরা ওগুলো পড়লাম। কিন্তু আরো অনেক আছে যেগুলা আমাদের এখানে ব্যবহার করা হয় না, সেগুলো আমাদের বই পুস্তকেও নাই বা আমরা পড়ি না, সেই জন্য এটা হচ্ছে অনির্ণয়। 19টি বা 20টি এরকম না। ইংরেজি প্রিফিক্স, বাংলা অনুসর্গ বলে, এটা আমরা উপসর্গ বলে, এটা আমরা দেখছি। প্রিফিক্সের বাংলা অর্থ হচ্ছে উপসর্গ, আর সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? বর্ণ সংরক্ষণ, ভাবে পার্থক্য নিরূপণ, জ্যোতিষ সংস্থাপন, নতুন শব্দ গঠন। উপসর্গের কাজ, উপসর্গের প্রধান কাজই হচ্ছে নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ গঠন করা। নতুন শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে উপসর্গের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে উপসর্গ নতুন শব্দ গঠন হয়। ঠিক তেমনি উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? কৃদন্ত শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটায়। কৃদন্ত শব্দ কি বুঝি আমরা? বোঝার দরকার নাই, এই অংশটা বুঝি কিনা। অর্থের পরিবর্তন ঘটায়,
কৃদন্ত শব্দের পরে বসে, পরে যে বলছে পরে, উপসর্গ কি পরে বসে? উপসর্গ পরে বসে না, পূর্বে বসে, সুতরাং এটা হবে না। হ্যাঁ, কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কৃদন্ত শব্দ। অর্থ পরিবর্তনের রেখে নতুন শব্দ গঠন, অর্থ পরিবর্তন রাখে না, অর্থ পরিবর্তন করে ফেলে। উপসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে অর্থ পরিবর্তন করবে, আরেকটা হচ্ছে পূর্বে বসবে, পরে না। নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, এটা হতে পারে। বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কারণ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, একা একই কোনো অর্থ নাই, অন্য শব্দের পূর্বে বসলে অর্থ থাকে। সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার, নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 19টি, 20টি, 21টি, 22টা? হ্যাঁ, ও একদিন এক ক্লাসে এক স্টুডেন্ট আর কি, তো বলতে স্যার যদি ধরেন মানে এরকম 19, 20, 25, 26 থাকে, তাহলে কোনটা দেবো? সবচেয়ে বেশি দাটা এটাই দেবো। আপনি না বললেন বাঙালি কথা বেশি বলে, তাহলে যত বেশি আছে ওইটাই দিয়ে দেবো কিনা? তো এটা আবার করা যাবে না, কিন্তু বেশি কথা বলি আমরা, ঠিক আছে, কিন্তু উপসর্গ এই যে যে কয়টা আছে তার মধ্যে 21টা হচ্ছে বেশি, যেহেতু ওইটাই আর কি মনে রাখতে হবে। অগারাম বাস করে অজ পাড়া গায়ে, অগা অজ কোন ধরনের উপসর্গ? অগারাম বাস করে অজ পাড়া গায়ে, তাহলে আমরা একটু আগে পড়ে আসছি এগুলো ছন্দ আকারে, তাই না? খাঁটি বাংলা। অজ পাড়া গায়ে, রগারাম ভরদুপুরে সরাসপুরে কন্যা, নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত? এটা অন্তর্ভুক্ত মোটা মোটা ফেলছে, খাওয়াইতে খাওয়াইতে। অন্তর্ভুক্ত নয়, আচ্ছা অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি তৎসম উপসর্গ অন্তর্ভুক্ত নয় কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত? এটা আবার বানান ভুল করছে। তাহলে নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয় কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত? হ্যাঁ, তাহলে আমরা জানি অন্তর্ভুক্ত অর্থাৎ কমন কয়টা? কমন হচ্ছে 4টা, আ, সু, বি, নি, এই 4টা হচ্ছে কি কমন। আর এখানে বলছে কমন নয় মানে অন্তর্ভুক্ত না, কিন্তু খাঁটি বাংলা আছে, তাহলে সুটা কমন, এটা উত্তর হবে না। বিটা কমন, বিটা কমন, তাহলে সটা কমন না, সটা কমন নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? সংস্কৃত উপসর্গ কয়টা? এগুলো পারি আমরা। হুম, একজন লাগছে 2টা। প্র, পর, অপ কোন জাতীয় উপসর্গ? প্র, পর, অপ কোন জাতীয় উপসর্গ? বাংলা, সংস্কৃত, বিদেশি উপসর্গ, স্থানীয় অব্যয়। প্র, পর, অপ কোন জাতীয় উপসর্গ? প্রথম পরাজয়ের অপমান, একটু আগে আমরা দেখলাম তাই না? সংস্কৃত উপসর্গ। সুচরিত্র অধিকারী, অবি, তাদের প্রথম পরাজয়, সংস্কৃত উপসর্গ। নিমরাজি শব্দের নিম কোন ভাষার উপসর্গ? নিম, এই যে বিদেশি উপসর্গ যেগুলো আছে, নিম কোন ভাষার উপসর্গ? হ্যাঁ, শব্দ চলে আসবে অথবা একটা নিচের কোনটি বিদেশি উপসর্গ এরকম থাকতে পারে। তাহলে নিমরাজি ফার্সি দেশের বদমাজি বর খুশি হয়ে বলেছে ফি বছর নিমের দরকার, নিমের দরকার, নিমের দরকার, নিমরাজি ফার্সি উপসর্গ তাই না? ফার্সি ভাষার উপসর্গ কোনটি? ফার্সি ভাষার উপসর্গ কোনটি? ফার্সি ভাষার উপসর্গ কোনটি? কম, উত, উন, সু। নিমের দরকার, নিমের দরকার, কমবে না, কমবে, কম, এই যে কম, নিমের দরকার, কমবে না, তাই না? লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন উপসর্গ? বাংলা লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা এসেছে কোন উপসর্গ থেকে? কোনটা থেকে লাপাত্তা শব্দের লা উপসর্গটি? এরকম প্রশ্ন আর কি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো দেখছি মোটামুটি সমস্ত পরীক্ষা আসছে এরকম প্রশ্নগুলো নিয়ে আসছি। হ্যাঁ, এইগুলো একটু খেয়াল মনে রাখলেই হবে বা খেয়াল করলেই হবে, এই জাতীয় জিনিসগুলোই আসবে। ওকে, এবার আসেন আমরা একটু অনুসর্গগুলো দিই। অনুসর্গ, অনুসর্গ কি? অনুসর্গ ইংরেজিতে বলা হয় কি? ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন, অনুসর্গ। হ্যাঁ,
কিন্তু বাংলা এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় না। বাংলা অনুসর্গগুলো হচ্ছে কখনো স্বাধীন পদরূপে, কখনো বাক্যে স্বাধীন হিসেবে ব্যবহৃত হতে পারে, স্বাধীন হিসেবে ব্যবহৃত হতে পারে বাক্যের শুরুতে, মাঝখানে, শেষে। বাক্যের শুরুতে ব্যবহৃত পারে, শেষেও ব্যবহৃত পারে। সাফিক্স না, সাফিক্স হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, তাহলে বাক্যের শুরুতেও ব্যবহৃত হতে পারে, শেষেও ব্যবহৃত হতে পারে, মাঝেও ব্যবহৃত হতে পারে। এই হচ্ছে বাক্যের মানে স্বাধীন হিসেবে ব্যবহৃত। অনুসর্গ সাথে উপসর্গের একটা বেসিক পার্থক্য হচ্ছে, উপসর্গ হচ্ছে বাক্যের শুরুতেই ব্যবহৃত হবে এবং নিজস্ব কোনো অর্থ নাই, আর উপসর্গ বাক্যের যেখানে ইচ্ছে সেখানে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। অনুসর্গ প্রধানত কয় প্রকার বলেন তো? অনুসর্গ কয় প্রকার? প্রধানত কয় প্রকার? অনুসর্গ প্রধানত কয় প্রকার? তাহলে একটা লিখবেন, অনুসর্গের বৈশিষ্ট্য কি? এটা বাক্যে স্বাধীন হিসেবে ব্যবহৃত হতে পারে, বাক্যে স্বাধীন হিসেবে, স্বাধীন হিসেবে ব্যবহৃত হতে পারে, স্বাধীন হিসেবে বা স্বাধীন রূপে, বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হতে, স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে, বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে। এক নাম্বার। অনুসর্গের কাজ কি? অনুসর্গের কাজ, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, কিন্তু অনুসর্গের কাজ কি? বাক্যের অর্থ স্পষ্ট করা, বাক্যের অর্থ স্পষ্ট করা, বাক্যের অর্থ স্পষ্ট করা, বাক্যের অর্থ স্পষ্ট করা, বাক্যের অর্থ স্পষ্ট করা। অনুসর্গের কাজ হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করা, এবং অনুসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে, বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে। তবে অনুসর্গ থেকে খুব একটা প্রশ্ন আসে না, সুতরাং অনুসর্গ নিয়ে মাথা ব্যথা খুব কম করলেই হবে। তবে দুই একটা প্রশ্ন যদি আসতে পারে, যেগুলো এই যে লিখে দিলাম। আর একটা হচ্ছে, অনুসর্গ কয় প্রকার বলেন তো? অনুসর্গ কয় প্রকার? অনুসর্গ দুই প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, আর একটা হচ্ছে কি সাধারণ অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ আর একটা হচ্ছে সাধারণ অনুসর্গ। দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ আর একটা হচ্ছে সাধারণ অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ আর একটা হচ্ছে সাধারণ অনুসর্গ। ক্রিয়াজাত কি? এই ক্রিয়া মানে বুঝতে পারছেন, ক্রিয়া শব্দের সাথে যে অনুসর্গটা বসবে তাকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ, মানে ক্রিয়া থেকে উৎপত্তি বা উদ্ভব। হ্যাঁ, যেমন আমি যাব বলে, আমি যাব বলে তৈরি হচ্ছি, আমি যাব বলে তৈরি হচ্ছি। যাবটা হচ্ছে ক্রিয়াপদ, তার সাথে আছে কি এই যে বলে, এটা মূল ধাতু হচ্ছে বল, বল থেকে বলে। তাহলে ধাতু থেকে যে অনুসর্গ উৎপত্তি হয় তাকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ। হ্যাঁ, এটা হচ্ছে এই ক্রিয়াজাত অনুসর্গ। আমি যাব বলে, মনে রাখবেন, সবসময় মনে রাখার উপায় হচ্ছে যে সবসময় ক্রিয়াপদের সাথে ব্যবহৃত হবে, ক্রিয়াপদের সাথে। হ্যাঁ, ক্রিয়াপদের সাথে ব্যবহৃত হবে। ওই যে ভালো করে খেয়ে নাও, রাইট। তাহলে এইগুলো হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। আর সাধারণ অনুসর্গ কোনগুলো? সাধারণ অনুসর্গ কোনগুলো? আমরা লিখলাম, তুমি বিনে কে আছে আমার, আহা, তুমি বিনে কে আছে আমার। তাহলে এই যে তুমি বিনে কে আছে আমার, এখানে বিনেটা কি? বিনেটা হচ্ছে সাধারণ অনুসর্গ। তুমি বিনে কে আছে আমার, এই বিনেটা হলো সাধারণ অনুসর্গ। এখানে এটা ক্রিয়ার সাথে ব্যবহৃত হয় নাই, ক্রিয়ার সাথে ব্যবহৃত হয় নাই। হ্যাঁ, ওই যে মাথার উপর নীল আকাশ, এই উপর, এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। তাহলে একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, ক্রিয়ার সাথে, অর্থাৎ ধাতু থেকে যেটা উৎপত্তি হয়, মনে রাখবেন ক্রিয়ার সাথে সবসময় ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে সাধারণ অনুসর্গ। এই অনুসর্গগুলো অনেক অনুসর্গ আছে, তো সেইগুলো পরীক্ষায় যে খুব একটা আসে সেগুলো না, তবে মাঝে মধ্যে এখন পর্যন্ত তেমন একটা দুইটা সম্ভবত আসছে কিনা এরকম আসলে অর্থ আসতে পারে, অর্থ অনুসর্গের কি অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, হতে থেকে, চেয়ে, দ্বারা, দেয়া, কর্তৃক, হ্যাঁ, বিনা, বিহনে, তারপরে জন্য, জন্যে, এই জাতীয় যেগুলো আছে মাঝে মধ্যে, অবধি, তারপর অপেক্ষা,
অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থ হিসেবে কিভাবে ব্যবহৃত হতে পারে, যেমন আমি বললাম আমরা লিখলাম হচ্ছে যে বিনা স্বদেশী ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, মিটে কি আশা। তো এইখানে এই যে বিনা, এই বিনাটা কি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই বিনাটা হচ্ছে ছাড়া অর্থে, ছাড়া, স্বদেশী ভাষা ছাড়া আশা মিটে না। আবার যদি লিখি তুমি বিনা বাঁচি কি করে, তুমি বিনা বাঁচি কি করে, তুমি বিনা বাঁচি কি করে, এইখানে এই বিনাটাও ছাড়া অর্থে, তাহলে শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে, এরকম। হ্যাঁ, ময়ূরীর সঙ্গে নাচিছে ময়ূর, বা ময়ূরীর সনে নাচিছে ময়ূর, ময়ূরীর সনে নাচিছে ময়ূর। তাহলে এই যে সনে, সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আজ এ পর্যন্তই, আগামীকাল ক্লাসে দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকেন। হ্যাঁ, সেই অবধি, সেই অবধি সবাই ভালো থাকেন। তাহলে এই যে এখানে অবধি কি অর্থে, পর্যন্ত অর্থে, পর্যন্ত, অবধিটা হচ্ছে পর্যন্ত অর্থে, পর্যন্ত। এরকম মাঝে মধ্যে এইগুলো আসলে আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আছো প্রভু তুমি জগৎ মাঝারে, মাঝে মাঝারে, আছো প্রভু তুমি জগৎ মাঝারে, মাঝারে, মাঝারে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তাহলে কখনো শুরুতে, কখনো মাঝখানে, কখনো শেষে, বিভিন্ন জায়গায় এগুলো বসতে পারে স্বাধীনভাবে। এই জন্য উপসর্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভয় পাইছি ক্লাস শেষ। হ্যাঁ, আমার আশা অবধি অপেক্ষা করো না, ক্লাস শেষ না, একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে এইগুলা কি, এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই বেশি একটা, মোটামুটি একটু যেগুলো শীটে আছে জাস্ট একটু ওভারথ্রো করে দেন। এই প্রকারভেদ আসতে পারে, বা আসতে পারে যে উপসর্গের নিচের কোনটি অনুসর্গের বৈশিষ্ট্য। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, এবং এটা বাক্যের অর্থ স্পষ্ট করে। আবার কিছু কিছু আছে, যেমন এই যে হতে থেকে চেয়ে, এইগুলো যেগুলো আছে দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো কিন্তু অনুসর্গ। দ্বারা দিয়া কর্তৃক, হতে থেকে চেয়ে, এগুলা অনুসর্গ, অনুসর্গ। কিন্তু এগুলো যখন কারকের সাথে যুক্ত হবে, তখন সে বিভক্তি হিসেবে বসবে। কারকের সাথে, কারকের সাথে যখন বসবে, যেমন লিখলাম যে তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার দ্বারা এ কাজ হবে না। এখানে যদি বলা হয় দ্বারা কি, এই দ্বারা হচ্ছে অনুসর্গ, অনুসর্গ। তোমার দ্বারা এ কাজ হবে না, এই দ্বারাটা হচ্ছে অনুসর্গ, অনুসর্গ। কিন্তু যদি বলি তোমার দ্বারা কোন কারকে কোন বিভক্তি, তখন এটা বিভক্তি হিসেবে ব্যবহৃত হবে। তোমার দ্বারা কোন কারকে কোন বিভক্তি। হ্যাঁ, থ্যাংক ইউ মামুন। আমরা একটু কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ যেগুলো আছে সেগুলো দেখি। প্রথমে একটু দেখি পুরুষ। পুরুষ কয় প্রকার বলেন তো? পুরুষ কয় প্রকার? কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারে। হেতু, হ্যাঁ, জন্মে অর্থে। পুরুষ কয় প্রকার? যাও, আপনারা সবাই মোটামুটি ভালোই দেখি জানেন, হ্যাঁ, আনসার করতে পারছেন। তো এক ক্লাসে প্রশ্ন করছিলাম পুরুষ কয় প্রকার, তো একজন উত্তর দিচ্ছে স্যার 2 প্রকার। আমি বললাম কি? বলে স্যার একজন হচ্ছে বিবাহিত আর একজন জীবিত। পুরুষ হচ্ছে 2 প্রকার, একজন বিবাহিত আর একজন হচ্ছে জীবিত। তার মানে যে বিয়ে করে ফেলছে সে হ্যাঁ, তাহলে আমরা কি দেখ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর হচ্ছে নাম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ, হ্যাঁ দেখা যায় জুলেখা আক্তার, সবারটাই দেখা যায়। তাহলে উত্তম পুরুষ কি? উত্তম পুরুষ আমি বা আমরা, আমি, আমরা। বাঙালি পুরুষের মনে যে কত কষ্ট,
এগুলো যদি নারীরা বুঝতো, হ্যাঁ, তাহলে উত্তম পুরুষ কি? আমি বা আমরা। মনে রাখবেন, আমার চেয়ে উত্তম তো এই দুনিয়াতে আর কেউ নাই, তাই না? আমার চেয়ে উত্তম এই দুনিয়াতে কেউ আছে? আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বসর্বা। উত্তম মানে কি? আমি বা আমরা, নিজে, ফার্স্ট পার্সন, আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কি? তুমি বা তোমরা, হ্যাঁ, তুমি বা তোমরা মধ্যম পুরুষ। আর নাম পুরুষ হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, যে, সে, তিনি, তারা, হ্যাঁ, এগুলো, তিনি, তারা, হ্যাঁ, এই সমস্ত অনুপস্থিত থার্ড পার্সন যেটা, হ্যাঁ। তাহলে উত্তম পুরুষ কোনটা? মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ আমি বা আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, আর নাম পুরুষ হচ্ছে অনুপস্থিত তৃতীয় ব্যক্তি, তাকে বলা হয় নাম পুরুষ। প্রশ্ন আসতে পারে যে এই যে অনুজ্ঞা পর্ব আমরা একটু পড়ি। অনুজ্ঞা, অনুজ্ঞা হয় না কোন পুরুষে? অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা, অনুজ্ঞা মানে হচ্ছে একটু পরিপর্ব আমরা, হ্যাঁ। অনুজ্ঞা হয় না কোন পুরুষে? বলেন, অনুজ্ঞা হয় না কোন পুরুষে? থ্যাংক ইউ স্যামসাং এস এম। কিন্তু আপনার নামটা কি ভাই? ভাই না বোন? অনুজ্ঞা হয় না কোন পুরুষে? হায়াত ইসলাম, হয়নি? অনুজ্ঞা হয় না কোন পুরুষে? উত্তম পুরুষে, উত্তম পুরুষে। অনুজ্ঞা হয় না হচ্ছে উত্তম পুরুষে, অনুজ্ঞা হয় না। অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা হচ্ছে যে বাক্যের ক্রিয়াপদ দ্বারা বা যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়, তাকে বলা হয় অনুজ্ঞা। নিজের নিজে তো আদেশ করা যায় না, আমি কাজটা করি, কর, আমি কাজটা কর, হ্যাঁ, নিজেকে নিজে আদেশ, হ্যাঁ, নিজেকে নিজে আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো করা যায় না, তাই অনুজ্ঞা হয় না উত্তম পুরুষে। অনুজ্ঞা হয় না কোন পুরুষে? উত্তম পুরুষে হয় না, অনুজ্ঞা হয় না উত্তম পুরুষে, মনে রাখবেন। হুম, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ওই যে একটু সময় চাইছি আপনাদের সাথে কথা বলবে, তো আমরা একটু কাল থেকে পড়ি। কাল থেকে যেগুলো আসে, যে ঘটমান বা পুরা গঠিত, এগুলো তো আছে, এগুলো থেকে পরীক্ষা আসে না। পরীক্ষা খুব বেশি আসে হচ্ছে এই নিত্য বৃত্ত, নিত্য বৃত্ত বর্তমান, নিত্য বৃত্ত বর্তমান কাল, আর হচ্ছে নিত্য বৃত্ত অতীত, এইগুলো পড়বেন বেশি। নিত্য বৃত্ত অতীত কাল, নিত্য বৃত্ত বর্তমান, আর নিত্য বৃত্ত অতীত। বর্তমান অনুজ্ঞা আর অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা হয় না কোন কালে? অতীত কালে অনুজ্ঞা হয় না। তাহলে নিত্য বৃত্ত বর্তমান, নিত্য বৃত্ত বর্তমান মানে হচ্ছে কিছু আছে চিরস্থায়ী, যে কথা সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায়, এগুলো তো আছেই। কিন্তু এগুলো ছাড়া যেগুলো পড়তে হবে আমাদেরকে, একটা হচ্ছে বর্তমান অভ্যাস, বর্তমান অভ্যাস। বর্তমান কোন বাক্যের দ্বারা যদি বর্তমান অভ্যাস বোঝায়, সেটা হচ্ছে নিত্য বৃত্ত বর্তমান, বর্তমান অভ্যাস। যেমন আমি রোজ সকালে, রোজ সকালে হাঁটতে যাই, আমি রোজ সকালে হাঁটতে যাই। তাহলে এই যে আমি রোজ সকালে হাঁটতে যাই, এই যে বাক্যের দ্বারা কি বোঝাচ্ছে? প্রতিদিন সকালে আমি হাঁটতে যাই, আমি রোজ সকালে হাঁটতে যাই, বর্তমান অভ্যাস, আমি রোজ সকালে হাঁটতে যাই। অথবা মা প্রতিদিন, মা প্রতিদিন কোরআন পড়েন, অথবা গীতা পড়েন, ত্রিপিটক পড়েন, বাইবেল পড়েন, হোয়াটএভার। তাহলে এটাও মা প্রতিদিন, হ্যাঁ, কোরআন পড়েন, এটা দৈনিক একটা অভ্যাস, বর্তমান অভ্যাস। তাহলে যদি কোনো বাক্যের দ্বারা বর্তমান অভ্যাস বোঝায়, তাহলে সেটা হবে কি? নিত্য বৃত্ত বর্তমান। নিত্য, পরীক্ষা আসবে নিচের কোন বাক্যের নিত্য বৃত্ত বর্তমানে উদাহরণ রয়েছে? হ্যাঁ, বর্তমান অভ্যাস 2 নম্বর লিখবেন, কবি সাহিত্যিকদের, কবি সাহিত্যিকদের, কবি সাহিত্যিক বা গীতিকারের, গীতিকারের উক্তি, উক্তি, কবি সাহিত্যিক বা গীতিকারের উক্তি। এটাকে এক কথায় আমরা লিখতে পারি কাব্যের বনিতা, কবির বনিতা। হ্যাঁ, এক কথায় আমরা লিখতে পারি কবির ভণিতা। ভণিতা মানে হচ্ছে উক্তি, কবি সাহিত্যিক বা গীতিকারের উক্তি। হ্যাঁ,
হ্যাঁ মিশু এটার উত্তর দিবে এরা, অপ্রাসঙ্গিক বিষয়ের উত্তর ওই যারা অপ্রাসঙ্গিক ব্যক্তি আছে তারা উত্তর দিবে। কবি, সাহিত্যিক, গীতিকারের উক্তি যেগুলো আছে এগুলো, এটাকে এক কথায় বলে কবির ভণিতা। ভণিতা ভণিতা মানে হচ্ছে বিভিন্ন ভাবে বলা কোনো কিছু উক্তি। যেমন কাশিরাম দাস মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা, মহাভারতের কথা অমৃত সমান, অমৃত সমান। কাশিরাম দাস, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, শুনে পুণ্যবান। এই যে কাশিরাম দাস বনছে, কবে বনছে? কাশিরাম দাস বনছে, বনছে মানে বলছে কবে? বহু বছর আগে, অনেক বছর আগে। আজকে বলে না, গতকাল না, গত মাস না, গত বছর না, অনেক বছর আগে বলছে, 1000 বছর আগে। কিন্তু সেটা কি নিত্যবৃত্ত বর্তমান। মহাভারতের কথা অমৃতের সময়, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান। এখনো মহাভারত শুনলে কি পূর্ণ হবে, মানে ভালো হবে, সেটা এখনো প্রাসঙ্গিক। যদি বলা হয় ওই যে চর্যাপদে আছে, কা তরু পঞ্চমী ডালো, হ্যাঁ চায়ে চেয়ে পইটা খালো, ধীর করিও মহাসুখ পরিমাণ, লুই ভণুই গুরুকে পুষিও জানো, লুই ভণুই গুরুকে পুষিও জানো। লুই ভনছে, কবে বনছে? অনেক বছর আগে, সেই কবে 650 থেকে 1200 বা 950 থেকে 1200, তখন চর্যাপদ যখন সৃষ্টি হয়েছে তখন। কিন্তু এটা এখনো কি প্রাসঙ্গিক, নিত্যবৃত্ত বর্তমান। তারপরে ফকির লালন কয় মানুষ কি জাত সংসারে, মানুষ কি জাত সংসারে, ফকির লালন কয় কবে কয়? আজকে, গতকাল, অনেক আগে, অনেক আগে বলছে। কিন্তু সেটা এখনো কি প্রাসঙ্গিক, নিত্যবৃত্ত বর্তমান। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে নিত্যবৃত্ত বর্তমান থেকে, একটা হচ্ছে বর্তমান অভ্যাস, আর একটা হচ্ছে কাব্যের বা কবির ভণিতায় বা উক্তি, যেটাকে আমরা বলছি, হ্যাঁ সহজ ভাষা মনে রাখার জন্য। এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। আর নিত্যবৃত্ত অতীত থেকে আমরা মনে রাখবো কিভাবে? একটা হচ্ছে অতীত অভ্যাস, অতীত অভ্যাস, যে বাক্যের দ্বারা, ক্রিয়াপদ দ্বারা অতীতের অভ্যাস বোঝায়। ইংরেজিতে এটাকে বলা হয় কি ইউজ টু, ইউজ টু বলা হয়। অতীত অভ্যাস বোঝালে সেটা নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। কোনটা? অতীত অভ্যাস, নিত্যবৃত্ত অতীত। যে বললাম যে শৈশবে, শৈশবে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যেতাম, খেলতে যেতাম। এই যে খেলতে যেতাম, শৈশবে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যেতাম, অতীতকালে দীর্ঘদিনের একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। হ্যাঁ, শৈশবে অতীত, বিকেলে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যেতাম, ওই যে শৈশবে অনেক দিন ধরে একটা অভ্যাস ছিল, সেই অভ্যস্ততা, অতীত অভ্যস্ততাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত। থ্যাংক ইউ জান্নাতুল। হ্যাঁ, এরকম আরো আছে যে হ্যাঁ তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, আমার বাগানে ফুল নিতে আসতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। এখন কোন বাগানে নেও সেটা আমি জানি না, আদৌ নেও কিনা। হ্যাঁ, তো হ্যাঁ, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, এখন হয়তো অন্য বাগানে নেও, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু এক সময় তুমি আমার বাগানে ফুল নিতে আসতে, এখন চাকরি বাকরি হয় না দিকে তুমি অন্য বাগানে ফুল নাও। টেনশন করো না, আমি চাকরি বাকরি নিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ, তাই না? তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। হ্যাঁ, খবরদার, সরস্বতী পূজা আছে ওই দিন, হাবিবুর রহমান। সবই হবে, জীবনে কত 14 তারিখ আসবে, কিন্তু 30 বছর পার হয়ে গেলে সেটা আর ফিরে আসবে না। অতএব সাধু সাবধান। তাহলে একটা হচ্ছে কি অতীত অভ্যাস, অতীত যদি অভ্যাস, অতীতকালে আমি শৈশবে, হ্যাঁ প্রতিদিন সকালে সাইকেলে চড়তাম বা সাইকেল চালাতাম, মাঠে খেলতে যেতাম, বা এই যে রোজ বিকেলে ফুল নিতে আসতে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অতীত, অতীত অভ্যাস, অতীত অভ্যাস এক। তাহলে 2 নম্বর কি দেখবো? অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল হওয়ার জন্য অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা।
হ্যাঁ, ইম্পসিবল ইমাজিনে যেগুলো হয়, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা যেটা হবে না কখনোই। আমার যদি 2টা ডানা থাকতো তাহলে পাখির মতো উড়ে উড়ে আপনাদের সবার বাড়ি চলে যেতাম, গিয়ে দেখতাম কি ঘোড়ার ডিম পড়াশোনা করেন। হ্যাঁ, আমার কি ডানা অসম্ভব হবে? আমার কখনোই ডানা হবে না। হ্যাঁ, যদি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, শৈশবে ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। যদি শৈশবে ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো। তা শৈশবে কি ফেরা সম্ভব? বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ওই যে একজন প্রশ্ন করছিল, স্যার আপনি কি জীবিত না মৃত? কয়েকদিন পরে শৈশবে ফিরে যাওয়া সম্ভব না, তাই না? বুড়ো হয়ে গেছি, বুড়া। হ্যাঁ, ওই যে একজন লিখছে 27 যদি হতো, 27 যদি হতো, 27 যদি হতো 127, 27 যদি হতো 127, তাহলে কি হতো? 27 যদি হতো 127, তাহলে বিসিএস ফিল্ডে পাশ করে ফেলতে পারতাম, তাই না? 27 যদি হতো 127, বিসিএস ফিল্ডে পাশ করে ফেলতে পারতাম। 27 কি কখনো 127 হবে? 27 27ই থাকবে। এই 27 কখনোই গুড়ার ডিম 127 হবে না। বুঝা গেল? হ্যাঁ, 50 যদি হতো 70, তাহলে কি প্রাইমারির টিচার ক্যাডার হয়ে যেতাম। 50 যদি হতো 70, 50 কি কখনো 70 হবে? হ্যাঁ, থ্যাংক ইউ সূচনা। 50 কখনোই 70 হবে না, 50 50ই থাকবে। যদি 70-এর মতো কাম করতে পারে পরীক্ষার হলে, তখন 70 হবে। মনে মনে তো অনেক কিছু হয়, মনে মনে স্বপ্ন দেখি, ইস আমি আগামী বছর আমেরিকার প্রেসিডেন্ট, কি টেম্পো টেম্পো, এগুলো আমার কাছে কিছুই না। তাহলে সকালে উঠে কই দেখবেন? খাটের তলায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে অসম্ভব কল্পনা, একটা হচ্ছে কি অতীত অভ্যাস, আর একটা হচ্ছে অসম্ভব কল্পনা, নিত্যবৃত্ত নিত্যবৃত্ত অতীত। আমরা কোথায় আছি? আমরা নিত্যবৃত্ত অতীতের মধ্যে আছি। হ্যাঁ, আকাশ কুসুম কল্পনা করা যাবে না। ওকে, আর একটু দেখবো। একটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা, আর হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা ভবিষ্যৎ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। হ্যাঁ, অনুজ্ঞা বর্তমান আর অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা মানে কি? হ্যাঁ, ছুটি দেবো, সমস্যা নাই, বিলকিস, টেনশনের কিছু নাই। অনুজ্ঞা বর্তমান আর অনুজ্ঞা ভবিষ্যৎ। বর্তমান কালে যদি বাক্যের ক্রিয়াপদ দ্বারা বর্তমান কালে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, তাহলে বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যৎ কালে আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, সেগুলো হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। অনুজ্ঞা হয় না কোন কালে? অতীত কালে অনুজ্ঞা হয় না। হ্যাঁ, অনুজ্ঞা হয় না অতীত কালে। যেমন যদি আমরা বলি বর্তমানের আদেশ অর্থে যদি আমরা বলি, হ্যাঁ, যে কাজটি করে ফেলো, কাজটি করে ফেলো, কাজটি করে ফেলো, তার মানে কি? এই যে কাজটি করে ফেলো, এই ক্রিয়াপদ দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে বর্তমান কালের। কাজটি করে ফেলো, কাজটি করে ফেলো। বা যদি বলি উপদেশ, সত্য গোপন করো না, সত্য গোপন করো না, সত্য গোপন করো না, বর্তমান কালের উপদেশ। এই যা যা বলছে হাসা হাসা ক। ওই যে অনেক সময় বলে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য গোপন করো না, উপদেশ। যা যা বলছো, কার সাথে কি লটার পটার করছো, সত্যি করে ক, নাহলে খবর আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু সব জায়গায় আবার বলা যাবে না, মানে মনে রাখবেন। হুম, অনুরোধ, দয়া করে, দয়া করে আমার দরখাস্তটা পড়ুন, আমার চিঠিটা পড়ুন, কি আছে এর ভিতরে একটু দেখেন, কত জ্বালা জ্বালাইছেন আমারে, দয়া করে আমার চিঠিটা পড়ুন। অনুরোধ। হ্যাঁ, উপদেশ, আদেশ। নিষেধ, নিষেধ কি হবে?
মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। হ্যাঁ, তাহলে বর্তমান কালে যদি আদেশ নিষেধ অনুরোধ বুঝায় তাহলে এটা কি? হ্যাঁ, বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যতে যদি বুঝায় ভবিষ্যৎ, ভবিষ্যতের আদেশ, ভবিষ্যতের আদেশ ঠিক মতো দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে, এই যে করবে, ঠিক মতো দায়িত্ব পালন করবে, ভবিষ্যৎ আদেশ। হ্যাঁ, অসুখ হলে, অসুখ হলে ঔষধ খাবে, অসুখ হলে ঔষধ খাবে বা ডাক্তার দেখাবে। হ্যাঁ, প্রার্থনা বা উপদেশ বা আশীর্বাদ, উপদেশ যদি বলি তাহলে কি? কড়া রোদে বাইরে যাবে না, কড়া রোদে বাইরে যেও না, বাইরে যাবে না, কড়া রোদে বাইরে যাবে না, কড়া রোদে প্রচন্ড রোদে বাইরে যাবে না। হ্যাঁ, এইগুলা ভবিষ্যৎকালের নির্দেশনা করে, যে করবে, খাবে, যাবে না, ভবিষ্যৎকে নির্দেশ করে। সুতরাং ভবিষ্যতের আদেশ নিষেধ অনুরোধ বুঝালে সেগুলো হচ্ছে হ্যাঁ ভবিষ্যৎ অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, যে বর্তমান কালের যদি আদেশ নিষেধ অনুরোধ বুঝায় বর্তমান অনুজ্ঞা, আর ভবিষ্যতে আদেশ নিষেধ অনুরোধ বুঝালে ভবিষ্যৎ অনুজ্ঞা। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের ওই যে সার্ভিসের যারা আছে তারা আপনাদের সাথে ওই যে আপনাদের কি কি বিষয় নিয়ে কথা বলবে। হ্যাঁ, ওকে। আমার সাথে কি কারো কোনো কথা থাকলে বলেন, আমার সাথে যদি কোনো প্রশ্ন থাকে আর কি ক্লাস সংক্রান্ত। আর নাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু তারা কথা বলবে, ডাক দাও, বলেন। আমার সাথে এই পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। পড়াশোনা করতে হবে। মনীষা খাতুন, থ্যাংক ইউ। কেমন লাগলো ক্লাস বলেন তো? বাকি কথাই যে আমাদের সার্ভিসের আমাদের